সেশনটা শুরু করলাম। আমরা আরো 2 দিন আমরা সবার সাথে থাকবো, সুতরাং আশা করছি আরো 2 দিন সবার সাথে কথা হবে, যাদেরকে আমরা এখনো দেখতে পাইনি, যাদের পরিচয় এখন আমরা যাইনি, সবার কথাই শুনবো আমরা। সবার যে প্রশ্নগুলো আছে সব ব্যবসা সম্পর্কে জানবো। আজকে আমাদের যে আয়োজন, যেটা যদি একটু বলি যে আমরা ঠিক কেন আজকের এই আয়োজনটা করেছি। আমরা সবাই জানি যে কোভিড-19 আসার পরে যে প্যান্ডেমিক সিচুয়েশন তৈরি হয়েছে, সেখান থেকে আসলে সব থেকে বড় সাফারার কিন্তু যারা এসএমই কিংবা ব্যবসায়ী যারা আছেন সেই সেক্টরে। সুতরাং এই সেক্টরের মানুষরা আসলে এখন ঠিক তাদের কি কি সমস্যাগুলো তারা ফেস করছেন এবং এই জায়গাটা থেকে তারা ঠিক কিভাবে উত্তরণ করতে পারেন, কি কি সফট স্কিলস বা যে বিজনেস মাইন্ডসেট যেটা, সেটা কিভাবে ঠিক রাখা যায়, এই বিষয়গুলো নিয়ে আমরা মূলত আগামী 3 দিন কথা বলবো। এবং আমাদের সাথে আছেন খুবই স্পেশাল একজন মানুষ এবং আমার খুবই পছন্দের একজন বক্তা এবং তিনি কাজও করেন ততটা। সো আমাদের সাথে আছেন আদিত্য সোম। আদিত্য ভাই নিজের একটা প্রতিষ্ঠান আছে উজ্জ্বলা নামে। এছাড়াও তিনি ম্যারিকো বাংলাদেশে এবং ইজিপ্টের ম্যানেজিং ডিরেক্টর হিসেবে কাজ করেছেন অনেকদিন। আদিত্য ভাই মূলত অনেকগুলো পরিচয় আছে, তার মধ্যে একটা হচ্ছে যে মূল বিষয় যে তিনি নিজে একসময় চাকরি করতেন এবং সেখান থেকে তিনি আজকে নিজের ব্যবসা শুরু করেছিলেন। এবং উজ্জ্বলা আসলে একটি সামাজিক প্রতিষ্ঠান হিসেবে যারা হচ্ছে গ্রুমিং এন্ড সেলুন সেক্টরে কাজ করছে, বিউটি সেক্টরে কাজ করছে, তাদেরকে সহায়তা করে আসছে। সুতরাং আমি আদিত্য ভাইকে অনুরোধ করবো যে আদিত্য ভাই, আপনি যদি আপনার পরিচয়টা দিয়ে আমাদের আজকে সেশনটা শুরু করেন। আর ধন্যবাদ আপনাকে, অনেক অনেক ধন্যবাদ। আপনার আসলে অনেক ব্যস্ত থাকেন আপনি, এর মধ্যেও আমাদের জন্য সময় বের করার জন্য। নট এট অল। শারমিন, নাইস টু সি ইউ। খুব ভালো লাগলো দেখা করে অনেক দিনের পরে আবার। আমরা প্রথম ব্যাচটা করেছিলাম, ইট ওয়াজ ভেরি ভেরি ইন্টারেস্টিং, আর আমার খুব মজা এসেছিল। সো গুড ইভিনিং এভরিবডি। আমার নাম হলো আদিত্য সোম। শারমিন আমার ব্যাপারে খুব ভালো অনেক কিছু কথা বললো, বাট প্লেন এন্ড সিম্পল। আমি চাকরি করতাম আগে। আমি ম্যারিকো বাংলাদেশ কোম্পানির ম্যানেজিং ডাইরেক্টর ছিলাম। এই কোম্পানির শুরু করা হয়েছিল 2000-এ। তখন থেকে আমি বাংলাদেশ বিজনেসের সাথে অ্যাটাচড আছি। অ্যান্ড ওর মাঝখানে বাংলাদেশ ছেড়ে আমি চলে গেছিলাম সৌদি আরেবিয়াতে, যেখানটা আমি কোকা কোলাতে কাজ করতাম। তারপরে আবার ইজিপ্ট ম্যারিকোতে জন্য আবার শুরু করলাম সেকেন্ড ইনিংস। ইজিপ্টে 5-6 বছর থাকার পরে আমি আবার ফেরত আসলাম বাংলাদেশে, যখন বিজনেসটা একটু কঠিন পরিস্থিতিতে ছিল। আর আমার কাজ ছিল মেইনলি বিজনেসটাকে কিভাবে দাঁড় করানো। তো দ্যাট ইজ হোয়াট আমার পরিচয়। আমি এখন বাংলাদেশে ম্যারিকো ছেড়ে দিয়েছি, অ্যান্ড তারপরে এখন বিভিন্ন কোম্পানির সাথে আমি অ্যাডভাইজার হিসেবে আসি। তো 3-4টে মাল্টিন্যাশনাল কোম্পানিজ আছে, লোকাল কোম্পানিজও আছে, হোম গ্রোন কোম্পানি, যাদের সাথে আমি জুড়ে আছি। আমার মেন কাজ হলো বিজনেস যদি কোনো একটা পর্যায়ে আছে যেটা তার উপর যাওয়া যাচ্ছে না, অথবা কোনো একটা কারণে আমাদের বিজনেস স্ট্র্যাটেজিটা ভুল হয়ে গেছে, তো এটা কিভাবে সঠিকভাবে দাঁড় করানো যায়, এটাই হলো আমার কাজ, যেটা আমি সবসময় বলে আসি। আমি আমি একটা বিল্ডিং এর প্লাম্বারের মতন। যেখানটা নল ফেটে গেছে অথবা নলের থেকে পানি বেরোচ্ছে না, তো ওখানটা কিভাবে দাঁড় করিয়ে ওই ট্যাপটাকে ঠিক করা, সো দ্যাট ব্যবসা যেইভাবে চলছিল, যেভাবে চলা উচিত, যেই ফ্লোতে পানি পড়া উচিত, ওটা পড়ছে কি পড়ছে না, এটাই হলো আমার কাজ। তো আমি যাই করি, ইট ইজ অল অ্যাবাউট বেসিক কমন সেন্স। এটার মধ্যে কোনো নতুন কিছু ইনোভেশন কিছুই নেই। ইট ইজ বেসিক কমন সেন্স, যেটার উপর আমি কাজ করি। তো হ্যাঁ, ওর পাশে আমার একটা প্রতিষ্ঠান আমি শুরু করেছি, যেটার নাম হলো উজ্জ্বলা। উজ্জ্বলার ব্যাপারে পরে একবার সময় নিয়ে আমি একটু কথা বলবো যদি সুযোগ থাকে। বাট আজকে আমরা কথাটা বলবো আমাদের মূল কারণ, যে কারণে আমরা দেখা করছি। এন্ড হোয়াট আই উইল ডু ইজ, শারমিন, আমি একটু স্ক্রিন শেয়ার করে দিই না? ওকে, ইজ দ্য স্ক্রিন ভিজিবল? দেখা যাচ্ছে? ইয়েস। ওকে, গ্রেট। সো লেটস স্টার্ট। 3 দিন আপনারা আমার সাথে সময় কাটাবেন।
ভালো খারাপ আপনাদের কাছে কোনো চয়েস নাই, বাট আপনাকে আমার কথাই শুনতে হবে। একটা মেইন ম্যাক্সিমাম কি করতে পারেন, আপনারা আমার থেকে মিউট হয়ে চলে যেতে পারেন, বাট 3 দিন আপনাকে আমাকে টলারেট করতে হবে, অ্যাজ সিম্পল অ্যাজ দিস। সো লেট মি স্টার্ট। আমরা আজকে we are going to be talking about what is um, one second, why is the screen not moving? Okay. So today we are going to talk about training for retailers. Okay, so that is the main topic যেটার উপরে আমরা 3 দিন কথাবার্তা বলবো, বুঝতে চেষ্টা করব এই রিটেল বিজনেস মানেটা কি, এটার মধ্যে কি করা যায় না করা যায় যেটা দিয়ে আমাদের বিজনেস ভালোভাবে দাঁড়ায়, অথবা যেটা আমরা এখন সবাই এক্সপিরিয়েন্স করছি। আগে যেটা ছিল বিসি এন্ড ইসি, which is before কোভিড, আফটার কোভিড। এই হলো একটা জিনিস যেটা আমরা সবাই এক্সপিরিয়েন্স করছি এই মুহূর্তে। বাট কোভিড এর সিচুয়েশনে আমরা কিভাবে করব, কি করা উচিত না করা উচিত, আমার হিসেবে there is a little bit of a change, not much of a change. বেসিক প্রিন্সিপলস আর যেইভাবে বিজনেস দাঁড় করানো উচিত অথবা চালানো উচিত remains the same. Nothing has changed, just চিন্তাধারা একটু বদলাতে হবে। So let me share one more thing over here. প্রথম জিনিস, যখন আমরা রিটেল বিজনেসের ব্যাপারে কথা বলি, হোয়াট ডাজ ইট কাম টু আওয়ার মাইন্ড? আমাদের আমি যেটা কিছু কিছু লোকজনদের সাথে কথা বলে বুঝতে চেষ্টা করেছি কি, যেই মুহূর্তে আমি রিটেল বিজনেসের ব্যাপারে কথা বলি, তখন প্রথম জিনিস যেটা আসে তাদের মাথায় হলো কি। সো দিস আর দ্য থিংস হুইচ হ্যাভ কাম টু देयर মাইন্ড। ওয়ান, ফার্স্ট এন্ড ফরমোস্ট যেটা সবাই বলে, ওটা ইটস আ স্মল বিজনেস। এটার মধ্যে বেশি ইন্টেলিজেন্সের দরকার নাই। It's a personal kind of a business. এটা একটা দোকান। প্রথম জিনিস যেটা সবাই বলে কি, রিটেল মানে একটা দোকান। আম, এটা এটা একটা পার্সোনাল কাইন্ড অফ ইন্টারাকশন থাকে। এটা থাকলেও না থাকলেও কোনো প্রবলেম নাই। এখানটা কি আমি দামাদরি করতে পারি। এখানটা এটা আমার একটা কনভিনিয়েন্স। রিটেল মানেই এটা একটা কনভিনিয়েন্স, যেখানটা আমি গেলেই আমি যেটা চাই খুব সহজভাবে আমি পেয়ে যেতে পারি। এখানে আমি কুটকাট জিনিস পাই। এটা খুব বেশি অর্গানাইজ না। এই দিস আর দ্য কাইন্ড অফ ফিডব্যাক যেটা আমরা শুনতে পারি যখনই আমরা একটা রিটেল বিজনেসের ব্যাপারে কথা বলি, এন্ড দিস ইজ হোয়াট এভরিবডি হ্যাজ বিন টেলিং। আর এই এই ক্লাস নেওয়ার আগে আমি, কেন কি আই এম নট আ রিটেল এক্সপার্ট, আই এম আ বিজনেস এক্সপার্ট, এন্ড অ্যাকর্ডিং টু মি এভরিথিং ইজ দ্য সেম। তো আমি যখন জিজ্ঞেস করছিলাম, দিস আর দ্য কাইন্ড অফ ফিডব্যাকস হুইচ হ্যাভ কাম নাও। Unfortunately, this is nothing but a business, যেটা আমি বললাম। রিটেল ইজ নট অ্যাবাউট আ শপ, যেটা 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 নর্মাল ফিডব্যাক থাকে। যদি আপনি আর আমি যখনই কাউকে জিজ্ঞেস করি, আচ্ছা আমি রিটেল বিজনেস করছি, ও আচ্ছা আপনি দোকান লাগিয়েছেন, দিস ইজ দ্য কাইন্ড অফ ফার্স্ট ফিডব্যাক, বাট ইট ইজ নট। ইট ইজ আ ফুল ফ্লেজেড বিজনেস, অ্যান্ড আনফর্চুনেটলি সোসাইটিতে কেউ এটা বুঝতে পারে। তো দ্যাট ইজ দ্য বিগেস্ট পারসেপশন গ্যাপ, যেটা আমি বলবো, দিস ইজ দ্য বিগেস্ট আন্ডারস্ট্যান্ডিং গ্যাপ, দ্যাট রিটেল মানে একটা দোকান না, বাট ইট ইজ আ ফুল ফ্লেজেড বিজনেস। এই জিনিসটা আমরা বুঝতে পারি না। সেকেন্ড যেটা যেটা আমরা বুঝতে পারি না, ওইটা হলো ইট ইজ এক্সট্রিমলি কমপ্লিকেটেড। এই বিজনেস সবচেয়ে বেশি কমপ্লিকেটেড বিজনেস কোন ইন্ডাস্ট্রির মধ্যে থেকে কম্পেয়ার করলে, এন্ড এটা ব্যবসায়ীরাও বোঝে না। সবরা ভাবে কি একটা কোম্পানি চালানো অনেক বেশি কঠিন কম্পেয়ার টু একটা দোকান চালানো। দ্য সিচুয়েশন ইজ অ্যাকচুয়ালি এক্স্যাক্টলি দি অপোজিট। আর কেন, এই কারণগুলো আমি বোঝাবো প্রথম 10-15 মিনিটে, সো দ্যাট আমরা কনটেক্সটটা বুঝতে পারি। দ্য থার্ড, এই যে রিটেল বিজনেস ইজ অ্যান এসেনশিয়ালিটি। যদি দোকানপাট, যেটা আমরা বলি দোকানপাট, রিটেল যদি সোসাইটিতে না থাকে, অ্যাকচুয়ালি সোসাইটি চলবে না। একটা কোম্পানি যদি না থাকে, ইট ডাজন্ট ম্যাটার, বাট a retail business is very much a part of our day to day life. আজকের তারিখেই ভাবেন
আজকে যদি একটা দোকান না থাকতো, যদি আমরা দোকানি ওয়ার্ডটা যদি ইউজ করতে চাই বারবার একটা রিটেলের জন্য, তাহলে কিন্তু আমরা আমাদের ডে টু ডে মুভমেন্ট আজকের তারিখে আটকে যেত। তো অ্যাকচুয়ালি যদি আমরা দেখি, আমরা ভাবছি রিটেল বিজনেস খুব বাজেভাবে এফেক্ট হয়েছে। ইট হ্যাজ প্রথম ৮-১০ দিন অথবা প্রথম ১ মাস। বাট ইভেন ইন আ কোভিড সিনারিও, রিটেল বিজনেসেস যেটা সবচেয়ে ভালো করছে, and I will share more examples কোথায় ভালো করছে, কেন ভালো করছে and all that. So the first thing that it is a business, এটা আমরা সবসময় বুঝি না। Second, it is a very very complicated business. And third, this business is an essential business. And most often consumers রা এটা বোঝে না। আমরা ভাবি একটা রিটেলের দোকান, এটা ওখানটা আছে, এটা থাকলেও না থাকলেও একই। বাট আজকের তারিখে একটা দোকান অথবা একটা রিটেল বিজনেস না থাকতো, তাহলে আমাদের কিন্তু ঘর সংসারও চলতো না। ভেরি বেসিক স্টাফ। এটা আমরা কখনো ওইভাবে চিন্তা করি না। অ্যান্ড আমার পুরো সেশনস গুলোতে যেগুলো থাকবে ইন দ্য কামিং 3 days, যেটা আমি বারবার বলবো, I am only going to talk about common sense. I'm only going to be talking about my experience in this entire industry. So these are the 3 things which is what is not understood by anybody. So what is retail? Retail is all about all these things. যা যা আমরা একটা বড় কোম্পানিতে দেখি, everything applies to a retail business. There's a lot of strategy, অনেক চিন্তা ভাবনা করতে হয়। ওটার মধ্যে ডিস্ট্রিবিউশন আছে, ওটার মধ্যে কাস্টমার ম্যানেজমেন্ট আছে, কিভাবে আমি ভ্যালিউ দিচ্ছি কনজিউমারকে, আমি কি ধরনের প্রোডাক্ট করছি, কিভাবে টার্গেট সেটিং হচ্ছে, কিভাবে সাপ্লাই চেইন হচ্ছে। ইনফ্যাক্ট আমার হিসেবে রিটেল বিজনেসের মধ্যে সবচেয়ে ক্রুশিয়াল জিনিস অ্যাপার্ট ফ্রম কনজিউমার ইজ অল অ্যাবাউট সাপ্লাই চেইন। এন্ড এটার মধ্যে অনেক অ্যানালিসিস দরকার পড়ে। there is a very very sharp marketing which is required in retail business. আমরা এটা এটা আমরা রিয়ালাইজ করি না, নাই আমরা বুঝতে পারি। Did you know, আমি যেটা বললাম এখন এইসব যেটা আমি বলছি কি, রিটেল ইজ মাচ মোর কমপ্লিকেটেড দেন কোম্পানিজ, ইট ইজ মাচ মোর কমপ্লিকেটেড দেন এনি আদার ইন্ডাস্ট্রি। আমি আপনাদের 4টে জিনিসের উপর কথা বলবো। আর আমরা মানে যারাই সুযোগ পেয়েছে ম্যানেজমেন্ট স্কুলে শেখা, ওখানটা আমরা 4 P's of marketing, 7 P's of marketing অনেক কিছু শিখে আসি। And we will talk about some 4 basic principles of marketing. আমরা 4টে বেসিক প্রিন্সিপলস আমরা জানি। প্রথম প্রোডাক্ট, সেকেন্ড হলো প্রাইস, থার্ড হলো প্রমোশন, ফোর্থ হলো পিপল অর কনজিউমার্স। তো এইটা আমরা যখন ম্যানেজমেন্ট ক্লাসের মধ্যে বসে বিজনেস কিভাবে চালাবো, তখন আমরা the first 4 things which we want to understand is these 4 things. Did you know that একটা রিটেল বিজনেসের মধ্যে প্রথম কথা, দ্য নাম্বার অফ প্রোডাক্টস অথবা নাম্বার অফ সার্ভিস যেগুলো থাকে একটা ছোট্ট বিজনেসের মধ্যে, একটা ছোট্ট রিটেল হাউসের মধ্যে, যেই নাম্বার অফ প্রোডাক্টস অথবা যত নাম্বার অফ সার্ভিসেস যেগুলো প্রোভাইড করা হয়, এটা কিন্তু একটা মিড সাইজ কোম্পানির থেকেও বড়। আপনি একটা দোকানে যান, আর একটা দোকান, যদি আমি আই এম ইউজিং দ্য ওয়ার্ড দোকান, কেন কি সবরাই দোকান, রিটেল মানেই দোকান ভাবে। বাট আমি যদি একটা রিটেল দোকান, মুদির দোকান, and according to me the মুদির দোকান is the most complicated business on earth. যারা মুদির দোকান ভালোভাবে চালাতে পারে তারা কিন্তু সত্যি হিসেবে ব্যবসায়ী। যারা 10টা প্রোডাক্ট নিয়ে বড় বিজনেস করে, it is not actually so complicated. আমাদের লাগে অনেক কমপ্লিকেটেড, it's not very complicated, but একটা মুদির দোকান চালানো is not easy. তো আপনি যদি একটা মুদির দোকানে যান আর ওখানটা আপনি দাঁড়িয়ে একটু দেখেন, ওখানে দেখতে পারবেন দ্যাট এটলিস্ট 100টা আলাদা আলাদা প্রোডাক্ট আছে। দিস বাই দ্য ভেরি ভার্চু দ্যাট 100টা ডিফারেন্ট প্রোডাক্ট আমি একটা রিটেল দোকানের মধ্যে দেখতে পাচ্ছি, অথবা আমি কোনো শাড়ির দোকানে যাই, অথবা আমি কোনো আমি রেস্টুরেন্টেও যাই, আমি যদি রেস্টুরেন্টে যাই, যেভাবে আমি মেনুটা দেখি, ওখানে না না করেও অ্যাটলিস্ট 70-80টা ডিশেস থাকে।
So it is much more complicated than what আমরা পাই একটা মিড সাইজ কোম্পানিতে। একটা মিড সাইজ কোম্পানিতে কি থাকে? 25টা অথবা 30টা প্রোডাক্ট থাকে। এসকিউজ আমি বলছি। হ্যাঁ, ছোট বড় মিলিয়ে 30টা 40টা এসকিউ, এর থেকে বেশি থাকে না। আর যদি থাকে ওটা চলে না। বাট একটা রিটেল দোকানের মধ্যে, একটা রিটেল শপের মধ্যে আমি যখন যাই ওখানটা আমি এটলিস্ট 100টা জিনিস দেখতে পাই। আর মনে রাখবে আমাকে ওই সব 100টা প্রোডাক্ট আমাকে বিক্রি করতে হবে। না বিক্রি করলে আমার ওই বিজনেসটা চলবে না। So that is the kind of complicated when it comes to products. Second, প্রাইস যদি আমি দেখি, একটা রিটেল শপের মধ্যে আমি যদি যাই, আমি সরি আমার একটু এখানটা একটু প্রবলেম হচ্ছে। ওকে। আমি একটা রিটেল শপে যাই, the number of products which are there, ওটা যে প্রাইস রেঞ্জ যেটা থাকে, আমি একটা মুদির দোকানে যদি যাই ওখানটা আমি 5 টাকারও আইটেম দেখবো, 500 টাকারও আইটেম দেখবো। The gap, the price range যেটা থাকে is much more complicated than any other business houses. আমি একটা আমার 8টা-10টা কোম্পানির মধ্যে থেকে আমার একটা কোম্পানি যেখানটা আমি অ্যাডভাইস দিই ওটা হলো অলিভ অয়েল বিজনেসের উপর। ওই অলিভ অয়েল বিজনেসের মধ্যে তাদের কাছে 7টা না 8টা এসকিউ আছে। ওইটাতে there's approximately 40 কোটি 50 কোটি ব্যবসা করা হয়। বাট ওখানে তো 8টা এসকিউ, আর 8টা এসকিউ যেটা আছে ওটার সবগুলো প্রাইস রেঞ্জ কিন্তু একই ধরনের। হ্যাঁ, একটা 100 ml, 150 ml, 300 ml, বাট ইট ইজ অফ আ পার্টিকুলার রেঞ্জ। whereas which আমি বলছি যখন আমি একটা মুদির দোকানে যাই আর ওই মুদির দোকানে যখন আমি ওই প্রাইস রেঞ্জটা দেখি ওটা 5 টাকা থেকে 500 টাকা। দ্যাটস ভেরি কমপ্লিকেটেড। সিমিলারলি প্রমোশন, রিটেল হাউসের মধ্যে আমাকে প্রত্যেক দিনের নতুন প্রমোশন দেখতে হয়। আর এটা কিন্তু রিটেল প্রোডাক্ট হোক অথবা সার্ভিস হোক, আমাকে আমাকে যেটা আমি দেব, অফার করব আমার কনজিউমারকে, ওইটা আমাকে ওই দিনের ফ্লেভারটা ধরেও করতে হয়। আবার আমি আজকে যেটা দিচ্ছি এইটা কিন্তু আমার মিড টার্ম অথবা লং টার্ম বিজনেসের মধ্যে ক্ষতি হচ্ছে কি হচ্ছে না ওটা আমাকে দেখতে হয়। একটা কনসালটেন্ট যখন সার্ভিস প্রোভাইড করে একজনকে, যাই বা সিচুয়েশন থাকুক, ওকে ওইটা মাথায় রাখতে হয় কি আমি আমার লং টার্ম অথবা মিড টার্ম স্ট্র্যাটেজিতে কোনো ইম্প্যাক্ট হচ্ছে কিনা। আমি যখন একটা কনসালটেন্ট, আমি যখন লোকজনদের অ্যাডভাইস দিই, আমাকে কিন্তু খুব সামলিয়ে ওই ধরনের অ্যাডভাইস দিতে হয়। মানে when I'm charging a particular price, আমাকে ওটা মাথায় অবশ্যই রাখতে হয় কি এটার মধ্যে আমি আজকের যেটা করছি, বাট ওইটা আমার লং টার্ম অথবা মিড টার্ম স্ট্র্যাটেজিতে এফেক্ট করবে কি করবে না। It is much more complicated. I am a retailer by that logic. আমি একটা রিটেলার, আমি একটা দোকান খুলেছি। আর আমাকে এই মিড টার্ম আর শর্ট টার্ম আর লং টার্ম স্ট্র্যাটেজিটা কিভাবে প্রতিদিন চেঞ্জ করতে হয়, ইট ইজ মাচ মোর কমপ্লিকেটেড দ্যান আমি একটা কোম্পানি যদি দাঁড় করাই। এন্ড লাস্ট, ইটস অল অ্যাবাউট পিপল, যেটা আমরা শিখিয়ে আসি। পিপলের মধ্যে একটা রিটেল হাউসের মধ্যে যদি দিনে 10 জন আসছে, নট নেসেসারি ওই সেম 10 জন আবার আসবে। তো যদি আমি এভারেজ যদি 10 জন করে ধরি প্রতিদিন, 30 দিনে আমাকে 300 আলাদা লোক আসছে আমার দোকানে। বছরে যদি আমি ক্যালকুলেট করি, ইট ইজ মোর দ্যান 3000 পিপল যাদের সাথে আমি ইন্টারঅ্যাক্ট করছি। whereas কোম্পানিতে কি, কোম্পানি ইজ মাচ মোর সিম্পল। কোম্পানিতে আমি যদি একটা কোম্পানি আজকে শুরু করি, আমার এমপ্লয়িজ বিকাম মাই ফার্স্ট টাচ পয়েন্ট। তো একটা মিড সাইজ কোম্পানিতে 100 জন থাকে, 200 জন থাকে, ম্যাক্সিমাম 500 জনই থাকে। ওই 500 জনের সাথে আমার 500টা ডিস্ট্রিবিউটর জড়ে থাকবে, এর থেকে বেশি থাকে না। ম্যাক্সিমাম 1000 থেকে 2000 লোকজনের সাথে আমার ইন্টারাকশন থাকে। whereas একটা স্মল রিটেল হাউস নানা করেও কিন্তু 3000 লোকের সাথে যোগাযোগ করে বছরের মধ্যে। and these are people যাদের সাথে আমি আজকে একবারই দেখা করছি, ওর পরে আর দেখা করব। So the amount of complication which is involved in a retail business is much higher than that of a business. The whole purpose of me talking about all this is to give you all the flavor that a retail business requires a much higher degree of focus. Otherwise, running a retail business is extremely challenging.
So these are the key things. আমরা আমাদের so I just wanted to give you a perception. এটাই হলো perception about retail. Perception হলো কি retail is a very very small thing. It is থাকলেও না থাকলেও it doesn't really matter. একটা দোকান চালাবা মানে সবচেয়ে সহজ জিনিস হয় এটার মধ্যে কি করানো হচ্ছে খালি একটা দোকানই তো লাগানো হচ্ছে এটার মধ্যে একটা স্মল ক্যাপিটাল দিয়ে আমি একটা দোকান চালিয়ে দিলে আমার দোকানটা চলে যাবে দ্যাট ইজ দ্য কাইন্ড অফ পারসেপশন উইচ ইজ দেয়ার সিমিলারলি উজ্জ্বলা যেটা কাজ করে উজ্জ্বলা পুরো দেশে বিভিন্ন পার্লারের সাথে কাজ করে আর উজ্জ্বলা আজকের তারিখে আমাদের ফেসবুকে ৮০,০০০ থেকে ৯০,০০০ ফলোয়ার আছে যেটা মধ্যে থেকে ৪০ থেকে ৫০,০০০ ফলোয়ার্স আর অল যারা পার্লারে কাজ করে অথবা বিউটি পার্লার চালায় আর that kind of a business is much more complicated and much more dynamic than running a company. So the perception is wrong. Ki retail is a very very simple business. First of all, people don't believe that it is a business, and whoever believes that it is a business, they believe that it is a very simple business. So jarai retail business e dhukte chahe, you should be fully prepared ki dhoroner mindset ta dorkar. এখন রিটেল বিজনেসের আমি 5টা প্রিন্সিপল শেয়ার করতে চাইবো সো দ্য ওয়ে উই উইল স্ট্রাকচার দিস এন্টায়ার ক্লাসেস উইভ টকড অ্যাবাউট দিস আমি বেসিক প্রিন্সিপলস এর উপরে কথা বলবো এন্ড ওই প্রিন্সিপলস এর পরে আমি আমার পার্সপেক্টিভটা শেয়ার করব সো লেট মি শেয়ার উইথ ইউ হোয়াট আর দ্য প্রিন্সিপলস অফ রিটেল সো देयर আর 5 প্রিন্সিপলস অফ রিটেল and রিটেল বিজনেসের মধ্যে এই 5টা প্রিন্সিপলস যদি একজন বুঝে নেয় দেন ও কিন্তু রিটেল বিজনেসের ফান্ডামেন্টালটা বুঝে যাবে ইটস ভেরি ভেরি ইম্পর্টেন্ট এন্ড টুডে দ্য ফার্স্ট ডে আমরা শুধু ফান্ডামেন্টালস এর উপরে কনসেন্ট্রেট করি আমরা কোভিড নন কোভিড ডোন্ট ওয়ারি অ্যাবাউট দ্যাট ওটা আমরা কালকে পরশুর মধ্যে উই উইল আন্ডারস্ট্যান্ড হাউ টু টেক কেয়ার বাট আজকে আমি চাইছি কি আপনারা সবাই ওই বেসিক প্রিন্সিপলস এর উপরে concentrate করে and understand the basic principles of retail and understand the basic principles of business. So what are the 5 basic principles of retail business? First, customer. This is not a product business. Let me start by saying that. যদি আমরা ভাবছি retail is all about a product, it's wrong. You are highly mistaken. যদি রিটেলটা প্রোডাক্ট বিক্রি করার জন্য আমি রিটেল হাউস খুলছি দেন your first step is wrong. Your first step is retail is all about customer. তো আমাকে আমার কাস্টমারকে বুঝতে হবে আমার কাস্টমার নিডটা বুঝতে হবে whatever business you are in when in a retail your first and foremost understanding which is required is who is my customer, what is my customer need, why will that customer come to me? So the customer is the first and foremost most important principle of business, of retail business. Second, এই ব্রিজটা দেখতে পাচ্ছেন আপনারা just see this particular bridge. There is so much of science involved. এইটার মধ্যে এক্স্যাক্টলি কোথায় একটা পিলার থাকা উচিত কি ডিস্টেন্সে পিলারটা থাকা উচিত কিভাবে আমার লিভার গুলো থাকবে সো দ্যাট দ্য ব্রিজ ডাজন্ট ফল প্রেসার ব্যালেন্সিং কিভাবে করবে you look at the science the physics in it. Similarly in a retail business the second basic thing which is required to me after customer is all about supply chain. আমি কি প্রোডাক্ট স্টক করব কখন কি প্রোডাক্টটা স্টক করব কতটা প্রোডাক্ট স্টক করব এইটা যদি আমি ঠিক মতো না করতে পারি my bridge will fall. আপনারা কখন দেখেছেন একটা আমরা যদি রাস্তায় হাঁটার সময় সাপোজ পয়লা বৈশাখ আসছে অথবা আমাদের ইন্ডিপেন্ডেন্স ডে আসছে তখন এই ছোট একটা দোকান হুট করে আপনি দেখবেন কি গতকাল অবধি আমি দেখছিলাম ওখানে কোনো ওই ধরনের প্রোডাক্ট নাই যেটা ওই
ফেস্টিভ্যাল রিলেটেড থাকবে। ওই দিন সকালে আমি যখন যাব তখন আমি দেখবো কি তার দোকানের উপরে সব ওই সব প্রোডাক্ট আছে যেটা ওই দিন বিক্রি হবে। ওর পরের দিন আপনি যাবেন, ওখানে দেখবেন ওখানে কোনো ওই প্রোডাক্ট নেই, আবার নতুন একটা প্রোডাক্ট এসে গেছে। নেক্সট সিজন অথবা নেক্সট ফেস্টিভ্যাল অথবা নেক্সট অকেশনের জন্য কি দরকার ওটা আপনি ওটা উপরে দেখতে পারবেন। তো আপনার কি লাগে কি তারা কি যখন স্টকটা কেনে ওইটা কি বছরে বছরের জন্য কেনে? নো, দে বাই ইট অনলি ফর দ্যাট ডে। ওর ডিমান্ড প্ল্যানিং যেটা থাকে, ওর যে পুরো প্ল্যানিংটা করে, সাপ্লাই চেইনটা যেইভাবে প্ল্যান করে, ইট ইজ পারফেক্ট, ইটস অ্যাবসলিউটলি পারফেক্ট, কোথাও ভুল হতে পারে না। একবার ওখানে ভুল হয়ে গেলে তার দোকান কিন্তু বন্ধ হয়ে যাবে। সিমিলারলি এই ব্রিজটা যেমনি আছে এই ব্রিজটা পড়ে যাবে। সো ইউ ক্যানট গেট your arithmetic wrong. Business is all about arithmetic. Retail is a arithmetic which is at a different science. সাপ্লাই চেন কেন কি আমার ক্যাপিটাল খুব লিমিটেড থাকবে, আমি কখনো বেশি টাকা আটকিয়ে রাখতে পারবো না কোনো একটা পার্টিকুলার এরিয়াতে, থাকলে কিন্তু আমার ব্যবসাটা ধরা পড়ে। So the second basic principle of retail business is all about meticulous planning, perfect planning. আমার জিনিসটা এইভাবে হওয়া উচিত কি আমি চোখ বন্ধ হয়েও আমি চলতে পারি। আমি পরে একটা এক্সাম্পল দেবো, বাট এই ওকেশনটা নিয়েই আমি বলে দিই। যেটা আমি বলি মুদির দোকান, আমি এক্সাম্পলটা আবার মুদির দোকানে যাব। মুদির দোকানে আমরা যখন যাই তখন আমরা দেখি যার দোকান ও কিন্তু বসে আরামে বসে মাছি মারে, আর আমরা কখন ভাবি কি ওর কোনো কাজ নেই। তার বাট ওনাকে গিয়ে জিজ্ঞেস করেন কি আপনি এই প্রোডাক্টটা কত দামে কিনেছেন, এই প্রোডাক্টের কার থেকে কেনা হয়েছে, ওই কেনার সময় আপনি কি ধরনের ডিসকাউন্ট পেয়েছিলেন, কি দামে কেনা পড়েছে, গায়ে গায়ে যে দামটা লেখা আছে আর কেনা কত পড়েছে, পারফেক্ট পারফেক্ট আনসার পাবে। জাস্ট ইমাজিন, ইটস নট ইজি। আমাদের এখানটা বাড়িতে আজকে কি বাজার হবে আর কি আসবে ওটাই মনে থাকে না, আর ওনার কাছে ওনার দোকানে 100টার উপরে জিনিসপত্র এসছে, কি দামে এসছে, কতটা স্টক আছে, কি দামে বিক্রি করবেন, উনি কিন্তু এক ঝটকায় বলে দিতে পারেন। So just imagine the amount of planning which is required. So that is the second basic principle of retail business. The third is about কোথায় আমি বিজনেসটা করছি, প্রোডাক্ট, প্রাইস, প্রমোশন। এটা হলো 4 P's অফ মার্কেটিং। এটা আমি আপনাদের ওই আগের স্লাইডের মধ্যে দেখিয়েছিলাম। এই 4 P's অফ মার্কেটিং এর উপরে আমি ডিটেইলে সেপারেটলি কথা বলবো, বাট retail is the same, the basic principles remain the same. And কি দামে আমি কি প্রোডাক্টটা কি প্রমোশন চালিয়ে আমি কোথায় ওই প্রোডাক্টটা রাখবো যেটা দিয়ে ওইটা শেলফে থ্রো হবে, কিভাবে একটা লোক একটা কাস্টমার যখন ঢুকবে তার চোখের সামনে এই প্রোডাক্টটা আসবে, it's a science. So that is what is required. This is the third basic principle of retail business. The fourth principle, আমি কিভাবে এক্সট্রা মাইল যেতে পারবো। তো আমি প্রথম প্রিন্সিপালে আপনাদের বলেছি কি আমাকে কাস্টমারকে বুঝতে হবে, কাস্টমার কি চায়, কেন আমার কাছে আসবে, ওর ওর এক্সপেকটেশনটা কি ওইটা বোঝা। তো রিটেলের মধ্যে আমি প্রোডাক্ট বিক্রি করছি না, আমি কনজিউমারকে সার্ভিস দিচ্ছি, দ্যাট ইজ দ্য ফার্স্ট থিং। এখন ওই কনজিউমারকে তো আমি সার্ভিস দিলাম, বাট দ্য ফোর্থ ইম্পর্টেন্ট প্রিন্সিপাল ইজ আমি ওই কনজিউমারকে ধরার জন্য আমি কিভাবে ওই এক্সট্রা মাইলটা যাচ্ছি। আমরা অনেক জায়গায় শুনে আসি কি কাস্টমার ইজ দ্য কিং, কাস্টমার কামস ফার্স্ট। আমরা কিন্তু এইটা ওইভাবে ফলো থ্রু করি না। আবার
আমি যখন একটা দোকান নিই আর ওই দোকানে আমি বারবার যাই, কেন আমরা বারবার যাই? কখনো আপনারা চিন্তা করেছো? তার কাছে আমি অ্যাকচুয়ালি বারবার এই জন্য যাচ্ছি, কেন কি আমি তার প্রতি একটা ভালোবাসা থাকে, যেই কারণে আমি ওই গল্লিতে আমি যখন হাঁটছি আর কোনো মুদির দোকানে যাচ্ছি না, বাট আমি ওই একটাই মুদির দোকানে যাচ্ছি, অথবা আমি গলির মধ্যে দিয়ে যাচ্ছি, আমি ওই কসমেটিক দোকানেই যাচ্ছি, আমি গলির মধ্যে দিয়ে যাচ্ছি, বাট আমি ওই সালনেই যাব আমার সার্ভিসের জন্য। কারণটা কি? এমনি কিছু আলাদা কিছু বিক্রি করছে যেটা বাকি দোকানে পাওয়া যাচ্ছে না? That's not the answer. The answer is ওই দোকানদার আপনাকে একটা এক্সট্রা মাইল গিয়ে আপনার সাথে একটা রিলেশনশিপ ডেভেলপ করেছে, যেই কারণে আপনি তাকে বারবার যাচ্ছেন। ওকে, ৭,৮০০ হলে ৭,৮০০ সরি, তাই ৭,৮০০ না ৮,৮০০ এরকম তাই somebody is on unmute, আপনি প্লিজ মিউট করে ফেলেন। আপনি না শুনলে লাভ কি? Somebody is not on বাজে নাকি? mute. Hello, 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 hello. আমার কাছে তাও নাই নি আপনি ভাই মুখস্থ লাগা দেন। ভাইয়া হোস্ট থেকেও আনমিউট করা যায়, হোস্ট যদি আনমিউট করে দিত তাহলে ভালো হতো। হ্যাঁ, somebody has to unmute, mute করে ফেলতে হবে। Okay. So the fourth most important principle is going that extra mile. রিটেল বিজনেসে যদি আপনারা যাচ্ছেন, you have to understand, আমি শুধু কাস্টমারকে বুঝলে চলবে না, অফকোর্স কাস্টমারকেই প্রথমে বুঝতে হবে, বাট কাস্টমারের সাথে যেইভাবে কাস্টমার ডিলাইট, এটাকে বলে কাস্টমার ডিলাইট, কনজিউমার ডিলাইট, আমি কনজিউমার ডিলাইট কিভাবে দিচ্ছি, দ্যাট ইজ দ্য fourth most important principle. If you cannot give consumer delight, তাহলে আমার cost of servicing a customer is much higher. আমি cost of servicing a customer একটু complicated হয়ে যাচ্ছে, এটা আমরা খুব সম্ভাবনা কালকে এটার ব্যাপারে কথা বলবো। But what I will come back is how do আমি যে কাস্টমারকে ধরলাম, ওকে ধরে রাখার কি কি trick থাকবে, that is what is all about retail. So that's the fourth basic principle of retail business. And the last is location. ভালো জিনিস হয়েছে এখন কি লোকেশন is no longer a physical location. চ্যালেঞ্জিং হয়ে গেছে কি এখন যে আমি ডিজিটাল প্ল্যাটফর্মে আমি আমার নিজেকে লোকেশনে নিয়ে আসতে পারি, এইটা কিন্তু অনেকজনদেরও সুযোগ দিয়ে দিয়েছে সেম ভাবে নিজেদের লোকেশনটা ক্রিয়েট করা। But this is the fifth most important principle. আমার অ্যাক্সেসটা কিভাবে ইজি হয়ে যায়, যেটা যেটা আমরা আগে আমরা কুরবানি ঈদেই দেখতাম গরুর ব্যাপারে, আগে আমাদের গিয়ে কিনতে হতো, ওখানটা গিয়ে দামাদারি করে আমাদের ফিজিক্যাল কেনা হতো, এখন আমাদের ওটা থাকবে না। দেয়ার দ্য বিগেস্ট বেনিফিট যেটা এসছে কি আমি অনলাইনে বিজনেস করতে পারছি, দ্যাটস আ হিউজ শিফট, ম্যাসিভ শিফট। আমি এই বছর কোভিডে আমি আম খুব পছন্দ করি, তো এখানটা আপনারা এই কোম্পানির ব্যাপারে শুনেছেন নিশ্চয়ই, চিটাগং এ মেরিডিয়ান ফুডস এর ব্যাপারে। মেরিডিয়ান ফুডস ওনাদের একটা ওনাদের আমের একটা ব্যবসাও আছে। ওকে, তো ওনার সাথে ওনার নাম হলো কামাল সাহেব। তো কামাল সাহেবের সাথে আমার কথা হচ্ছিল ওই দিন, এন্ড দেন ওনার ছেলেরা অনলাইন এবার আমের ব্যবসাটা করেছে। And believe me, উনাদের এই ধরনের ব্যবসা হয়েছে আমের, it has been much better than previous year. It is because উনারা সুন্দরভাবে আম অ্যাক্সেসিবিলিটিটা করেছে, এবার হোম ডেলিভারি করিয়েছে আমেরটা ফ্রম চিটাগং টু এনিওয়্যার ইন বাংলাদেশ। আর কি দেওয়া হচ্ছে কি না দেওয়া হচ্ছে, কিভাবে কম্বিনেশন অফার করা হবে, ভিজিবিলিটি প্রোডাক্টের ব্যাপারে, কাস্টমার টেলি সেলস থ্রুতে যেইভাবে ফিডব্যাকটা নিয়েছে, ফ্যান্টাস্টিক। সো আমি
কিভাবে আমার প্রোডাক্টটা অ্যাক্সেস করাতে পারি ইজ দ্য ফিফথ বেসিক প্রিন্সিপাল অফ রিটেল। এটা হতে পারে আমার কাস্টমার আমার দোকানে এসে কিভাবে অ্যাক্সেসটা পাচ্ছে, অথবা আমার দোকানটা কিভাবে অ্যাক্সেসটা পাচ্ছে। এটা সবসময় নট নেসেসারি কি এটা মেন রোডে প্রাইম লোকেশন হলেই ব্যবসা চলবে, নালে চলবে না। আমাদের একটা ভুল ধারণা আছে কি মেন রাস্তায় আমার ব্যবসাটা থাকলে চলবে, গলির মধ্যে হওয়ার কারণে আমার ব্যবসাটা চলছে না। আমি যেটা উজ্জ্বলাতে দেখি, আমাকে বিভিন্ন মেয়েরা এসে বলে কি দাদা আমার না পার্লারটা ওই গলির মধ্যে, যেই কারণে কেউ কাস্টমার আসে না। ইজ নট কারেক্ট। তো আমি অ্যাক্সেসিবিলিটিটা কিভাবে দিচ্ছি, আমি কিভাবে আমার আমার আউটলেটের ব্যাপারে আমি কমিউনিকেট করছি অথবা অ্যাওয়ারনেস ক্রিয়েট করছি, এটাই তো ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য ফিফথ বেসিক প্রিন্সিপাল অফ কিভাবে করবো আমরা আসবো। আমি বলছি এগুলো হলো প্রিন্সিপালস। সো জাস্ট টু রিক্যাপ দ্য প্রিন্সিপালস, দ্য ফার্স্ট প্রিন্সিপাল ইজ কাস্টমার। সেকেন্ড প্রিন্সিপাল ইন দ্য অর্ডার অফ প্রায়োরিটি আমি বলবো, সেকেন্ড প্রিন্সিপাল ইজ আমি কিভাবে আমার অঙ্কটা মেটিকুলাসলি করছি, প্ল্যানিং আমার পারফেক্ট হতে হবে। আমার কাছে ভুল হওয়ার কোনো সুযোগ নেই এখানে, কারণ কি আমার কাছে টাকা খুব লিমিটেড। কারেক্ট। Third, which I will go back over here. Third is all about the principles. Fourth is about the extra mile, and fifth is all about the location. Location থেকে বেশি accessibility. আমি location ভুল বলছি, it's not about location, it is accessibility. So these are the 5 basic principles of retail. যারা এই 5টা প্রিন্সিপাল রিটেল বিজনেসেরটা বুঝতে পারে তারাই কিন্তু বিজনেস করতে পারবে সঠিকভাবে। সো আমরা এই সময় একটা পজ নিই। আচ্ছা, এই পজটার আগে একটা ছোট একটা জিনিস বলতে চাইছিলাম টু সামারাইজ। সো ইট ইজ অল অ্যাবাউট কনজিউমার, যেটা আমি বললাম এভরিথিং ইজ অ্যাবাউট কনজিউমার। রিটেল ইজ অল অ্যাবাউট কনজিউমার, নাথিং অ্যাবাউট প্রোডাক্ট। অ্যান্ড কনজিউমারকে মাথায় রেখে আমি প্রোডাক্ট বিক্রি করতে পারি অথবা সার্ভিস বিক্রি করতে পারি। অ্যান্ড ইট ডাজ নট ম্যাটার how you have to do business. Consumer के माथा रेखे, whether you are a new company or an old company, does not matter. Whether it's a new shop or an old shop, it does not matter. Startup এর জন্য consumer important, full fledged business এর জন্য consumer important, retail এর ক্ষেত্রে। And lastly, আমি যেই ধরনের ইনিশিয়েটিভ করি, রিটেল বিজনেস আমি যখন শুরু করছি, আমাকে কনজিউমারকে মাথায় রেখেই ওই ইনিশিয়েটিভটা রাখতে হবে। আমি কনজিউমারকে ছেড়ে চিন্তা ভাবনা করা যায় না। তো দিস ইজ দ্য সামারি অফ দি এন্টায়ার থিং। এইটা করার পরে আমি আপনাদের একটা ছোট্ট একটা পজ নিই, কেন কি আমরা এই মুহূর্তে এতক্ষণ অবধি আমরা কি কি স্টেপ করেছি, জাস্ট টু রিকালেক্ট হোয়াট উই হ্যাভ ডান। সো দ্য ফার্স্ট থিং, আমরা রিটেল যে পারসেপশনটা যেটা ছিল, এতক্ষণ আমরা কি কথা বলেছি, রিটেলার কি, রিটেল বিজনেসটা কি, এটার যে একটা ভুল ধারণা, আর এইটা যে বড় ব্যবসায়ী হোক অথবা আমার মতন সিম্পল কনজিউমার হোক, আমাদের যে চিন্তাধারা যেটা আছে রিটেল বিজনেসের উপর, ওইটার পারসেপশনটা কি, যে ভুল কি না, অথবা পারসেপশনটা কি, ওটার ব্যাপারে আমরা কথা বলেছি। সেকেন্ড, এই পারসেপশন না হয়ে রিয়ালিটিটা কি, রিয়ালিটি দ্যাট ইট ইজ আ বিজনেস, আর বিজনেসের জন্য কি কি করতে হয়, এভরিথিং উই হ্যাভ টকড অ্যাবাউট। আর আমরা এখন প্রিন্সিপলস এর উপরে কথা বলেছি, বেসিক প্রিন্সিপলস অফ রিটেল, and the most important principle of retail is consumer. So this is the basic principle of retail business. এখন আমি আপনাদের সাথে আমার সিক্রেট সস শেয়ার করব। আমি কিভাবে বিজনেসটা দেখি বেসড আপন আমার এক্সপিরিয়েন্স উইথ বিভিন্ন ধরনের কোম্পানি। তো আমি পার্সোনাল কেয়ার কোম্পানিদের সাথে কাজ করি, আমি মিডিয়া হাউসের সাথে কাজ করেছি, আমি ফুড বিজনেসের সাথে কাজ করেছি,
আমি তেলাপোকা মারার মতন কোম্পানির সাথেও কাজ করেছি। ফিনিশ করে একটা ব্র্যান্ড আছে, ওই ব্র্যান্ডের আমি অ্যাডভাইজার ছিলাম। ম্যারিকোর মতন যেটা কোম্পানি আমি বলেইছি। সো দেয়ার আমি অলিভ অয়েল বিজনেসের সাথেও কাজ করি। সো দেয়ার ডিফারেন্ট টাইপ অফ কোম্পানি যাদের সাথে আমি কাজ করেছি। আর তেমনি কোলগেট পামলের টুথপেস্ট কোম্পানির সাথেও কাজ করেছি। তো অ্যাকর্ডিং টু মি যাই আমি বিজনেস করি, কোকা কোলাও বিক্রি করি অথবা পেপসি বিক্রি করি, whatever it is, there are certain principles of business. And today again I will say আমরা শুধু বেসিক ফান্ডামেন্টালের উপরে কথা বলবো। একটু ধৈর্য নিয়ে প্লিজ আপনারা এটা বুঝে নেবেন, কারণ কি এইটা আজকে যদি ফাউন্ডেশনটা আমরা বুঝতে পারি, তাহলে আগামীকাল আমরা যে যে বিষয়ের উপরে কথা বলবো এর ভিতরে মাছ ইজি। তো আজকে আমি আপনাদের আমার সিক্রেট সসটা শেয়ার করবো। এটা হলো আমার আন্ডারস্ট্যান্ডিং অ্যাবাউট বিজনেস। This is my way of understanding business. This is my way of handling a business. এটা আমি ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, principles remain the same. So let us start. So what is business? We will understand what is business right now. Common sense. It's all about common sense. না হলে ব্যবসা তারাই করতে পারতো যাদের আইদার খুব ইন্টেলিজেন্ট হতো অথবা প্রচুর টাকা পয়সা আছে, যে কারণে তারা ব্যবসা করতে পারছে। আমাদের মতন common people would not have been able to do business unless and until it is understood that it is all about common sense. আমি যখন ম্যারিকো বিজনেসটা রান করেছি, অথবা আমি যে বাকি কোম্পানির ইফাদ আছে, মেরিডিয়ান আছে, ওনাদের সাথে যখন আমি কাজ করি আর ওনাদের আমি অ্যাডভাইস দিই, আমার তো বিজনেস ব্যাকগ্রাউন্ড নাই। আমি কিন্তু কোনো এমবিএ করিনি, আমি প্লেন সিম্পল একটা অ্যাকাউন্টেন্ট ছিলাম, আমি ফাইন্যান্সের লোক। বাট ওভার আ পিরিয়ড অফ টাইম আমি বুঝতে চেষ্টা করেছি কি ব্যবসা কিভাবে চলে, ব্যবসা করার একটা মজা আসতো। তো দ্যাট ইজ হাউ আই হ্যাভ মাইগ্রেটেড। তো এটা আমি যেটা করতে পারি, ইট ইজ ওনলি বিকজ অফ কমন সেন্স এন্ড নাথিং এলস। সো বিজনেস ইজ নাথিং বাট কমন সেন্স। আনফর্চুনেটলি এই কমন সেন্সটা খুবই আনকমন। আমরা এই কমন সেন্সটা পরে বুঝতে পারি। It is always a post understanding, a reaction. আমরা অনেক সময় দেখি না, আমরা এটা এইভাবে করতে চাইছিলাম, তারপর আমরা বললাম ও এটা ভুল হয়ে গেছে, এটা তো খুব সিম্পল ছিল, এটা তো আমি জানতাম, এটা কি করে হলো ভুলটা। হোয়াট ইজ, এটা তো কমন সেন্স। কমন সেন্স যেটা যে আগের থেকে বুঝতে পারে, দেখতে পারে, ওই কিন্তু বিজনেস করতে পারবে। আমরা উজ্জ্বলা শুরু করেছি, আমার ব্যাকগ্রাউন্ডের লোক কখনো উজ্জ্বলা শুরু করতে পারত না। আর টাচওয়ার্ড আমরা 3 বছর হয়ে গেছে, 3-3.5 বছর হয়ে গেছে, আমরা এখনো টিকে আছি। আমরা কোভিডেও টিকে আছি। হওয়ার কারণটা কি? কেন কি আমরা সব জায়গায় কমন সেন্স ইউজ করে এসেছি। আনফর্চুনেটলি যেটা আমি বললাম, কমন সেন্স ইজ ভেরি ভেরি আনকমন। আমরা দেখতে পারি না জিনিসটা, দেখতে পারলেও আমরা দেখে বুঝতে চেষ্টা করি। তখন এই কমন সেন্সটা আমরা কিভাবে প্রটেক্ট করবো, ওটার ব্যাপারে আমরা কথা বলবো। Second point about business, it is not a game of chess. আমরা ভাবি কি যারা খুব ইন্টেলিজেন্ট তারাই বিজনেস করতে পারে। No, it is not a game of chess. It is the joy of winning versus the fear of losing. এটাকে বুঝতে পারলে খুব ইম্পর্টেন্ট। আমরা যখন জবে, আমি এখানটা নিশ্চয়ই অনেকজনরাই আছে যারা জব করে, আমাদের সবসময় একটা ভয় থাকে, ও আমার চাকরিটা চলে যাবে, সবসময় ওই ভয়েই থাকি। যদি জিনিসটা একটু ঘুরিয়ে নাও, আমি সাকসেসফুল হতে চাইছি, আমি কিছু হারাতে চাইছি না, ভার্সেস আমি সাকসেসফুল হতে চাইছি। এই মাইন্ডসেটটা যেই মুহূর্তে শিফট করবে, তখনই বিজনেস করতে পারবে। বিজনেস করা অনেকজনরা বলে না বিজনেসে অনেক রিস্ক আছে। রিস্ক না, আমি জিততে চাইছি কিনা, দ্যাট ইজ ইম্পর্টেন্ট। দ্যাট ইজ দ্য মাইন্ডসেট উইচ ইজ ইম্পর্টেন্ট। আমরা যখন বিজনেসে ঢুকি,
আমরা অনেকগুলো ডাইরেকশনস পাই, কনসেপ্ট, লিডারশিপ, আমরা কিভাবে ইনোভেট করব, আমরা কিভাবে প্ল্যানিং করব, প্রসেসটা কি হবে, অনেক কিছু আমরা শিখতে পারি, দেখতে পারি, জানতে পারি, আর আমরা অনেকগুলো ডাইরেকশনস পাই। আমি যেভাবে দেখি there's nothing wrong and right, এগুলো যা যা শুনছি এগুলো nothing wrong and right। আমি খালি ওই সব জিনিসগুলোকে কমন সেন্সিক্যালি স্টেপসে ব্রেকডাউন করি, আর এখন আমরা ওই স্টেপস গুলো একটা একটা করে বুঝতে চেষ্টা করি। and I'm sure যারাই এই 13টা স্টেপ করবে, I'm sure they can be successful businessmen। again I would say it does not matter আমি ছোট ব্যবসা করছি না বড় ব্যবসা করছি, ব্যবসা ছোট হোক বড় হোক, কমপ্লিকেশন ইজ দ্য সেম। ইনফ্যাক্ট ছোট ব্যবসা করা, ছোট লেভেলের ব্যবসা করা ইজ মাচ মোর ডিফিকাল্ট দ্যান বিগ। সো হোয়াট আই এম গোইং টু শেয়ার, এখন আমার 13টা পয়েন্টস আছে। So business, according to me, in a very commonsensical manner, is all about 13 simple steps. 1. Market and category. You have to choose very, very wisely. আমি কি ধরনের মার্কেটে কাজ করব, কি ধরনের ক্যাটাগরিতে আমি কাজ করব, that is very, very important. আমি যেই মার্কেটে আছি ওই মার্কেটের ডাইনামিক্সটা কি। আমার মনে আছে আমি যখন ম্যারিকোতে ছিলাম, আমরা প্রোডাক্ট লঞ্চ করার আগে, একটা প্রোডাক্ট যদি আমি লঞ্চ করতে চাইছি, ওর আগে আমরা এটলিস্ট 4 থেকে 5 মাস, আর ইফ নট মোর, আমরা শুধু মার্কেটে ভিজিট করতাম। মার্কেট ভিজিট আমরা খুব করতাম। আমরা আমাদের অফিসের রুমে বসে কখনো আমরা ডিসাইড করতাম না, আমাদের ডিসিশন হতো মার্কেটে কি। কারণ কি মার্কেটটা কি বলে এটা না বুঝলে, আর কি ক্যাটাগরিটা চলবে আর চলবে না এটা না বুঝে কখনো বিজনেসে ঢোকা উচিত না। আমাদের একটা সবচেয়ে বড় ভুল থাকে, আমরা দেখি ও পাশের বাড়ি ওই লোকটা এই কাজটা করছে, ওর তো খুব রমরমা ব্যবসা হচ্ছে, ভালো ব্যবসা হচ্ছে, আমিও করি। That's a wrong thing. Choosing your market and choosing the category in that market is extremely important. Category in the market মানে ভাবো আমি এখন আমি সাপোজ আমি একটা তেল বিক্রি করব, কথা। এখন এই তেল তো আমি এই মার্কেটে যাব, আমি তেল বিক্রি করব, ঠিক আছে। এখন আমি কি ধরনের তেল বিক্রি করব আর কেন এই তেলটা বিক্রি হবে এটা কি বুঝতে চেষ্টা করেছি। এখন যদি আমি বলি এই তেল দিয়ে আমার চুল লম্বা হবে অথবা আমার চুল কালো হবে, বাট হতে পারে মার্কেট বলছে কি আমার চুল পড়া হলো সবচেয়ে বড় প্রবলেম, তো আমাকে তো ওই ধরনের প্রোডাক্টের উপরে কাজ করতে হবে। তো চুজিং ইয়োর মার্কেট, চুজিং দ্য ক্যাটাগরি ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আমি হতে পারে আজকে বলি ও বাংলাদেশে গার্মেন্ট বিজনেস অনেক বড় বিজনেস, তো আমিও একটা গার্মেন্ট বিজনেস শুরু করি। আমি যদি ওই জায়গায় থাকি এটা সবচেয়ে বড় ভুল হবে। আমি ওই ধরনের মার্কেটে যাওয়া উচিত, ওই ধরনের ক্যাটাগরিতে যাওয়া উচিত যেটার ডিমান্ড আসবে, যেটার ডিমান্ড আছে ইজ নট ইম্পর্টেন্ট। স্টক মার্কেটে আমরা দেখি অনেকজনরা স্টক মার্কেটে টাকা ইনভেস্ট করে, যখন আমরা দেখি ও স্টক মার্কেটে টাকা ঢুকালে অনেক টাকা বাড়বে, স্টক মার্কেট উঠে যাচ্ছে, তো আমিও ইনভেস্ট করে আমিও টাকা কামাই। সবচেয়ে বড় ভুল। মার্কেটে তখনই ইনভেস্ট করা উচিত যখন মার্কেট পড়ে যাচ্ছে, যখন উঠছে তখন মার্কেটে ইনভেস্ট করা সবচেয়ে বড় ভুল। তো ওইভাবে choosing your market, choosing your category is extremely important. Let me go to the second most important principle. Consumer and society. Maneta ki. Second important principle of a business. Ami ki chaichi is not important. Consumer ki chaiche is all what is important. যেটা আমি আগের এক্সাম্পলে বললাম,
আমি একটা তেল বিক্রি করতে চাইছি যেটা দিয়ে চুলটা লম্বা হবে, ঘন হবে, কালো হবে। বাট আমার কনজিউমার যদি বলে আমাকে লম্বা চুল চাই না, আমাকে চুল পড়া বন্ধ করাও, তাহলে তো আমি যে প্রোডাক্টটা দিচ্ছি ওটা কাজে হবে না। আমি একটা উজ্জ্বলার উদাহরণ দিই, যেটা আমি বললাম পার্লার বিজনেসের মধ্যে। আমরা দেখি এখানটা যখন কাজ শিখতে মেয়েরা আসে, তখন তারা বলে কি আমি ফর ইনস্টেন্স আমি বগুড়া থেকে এসেছি অথবা দিনাজপুর থেকে এসেছি, আর বলছে কি ঢাকাতে কি হচ্ছে, কি ধরনের কাজ শেখা হচ্ছে ওটা আমাকে শিখতে চাই। বাট ওই কাজটা শিখে যদি আমার দিনাজপুরে অথবা বগুড়াতে কাজই না ইউজ হয় ওটা, তাহলে তো কোনো কাজ হলো না। আমার কনজিউমার কি চাইছে ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। আবার কনজিউমার যেটা চাইছে ওইটা কি সোসাইটিতে অ্যাকসেপ্ট হচ্ছে, ওটা ইম্পর্টেন্ট। তো ফার্স্ট প্রিন্সিপাল যেটা আমি বললাম, জাস্ট টু রিক্যাপ, মার্কেট কি, ক্যাটেগরি কি, আর এই মার্কেট আর এই ক্যাটেগরি কনজিউমার কি চাইছে কি চাইছে না, কনজিউমার কি চাইছে ইজ ভেরি ইম্পর্টেন্ট। দ্যাট ইজ নাম্বার 2। নাম্বার 3, শর্ট টার্ম আর লং টার্ম। এই পয়েন্টটার উপরে আমি আপনাদের একটু সময় কাটাতে চাই। অনেক সময় আমরা যখন যারাই ব্যবসা শুরু করতে চায় অথবা যারা ব্যবসায় আছে, জিজ্ঞেস করবে কি আচ্ছা আপনি এই বিজনেসটা কতদিনের জন্য করতে চান, অথবা আপনি এই বিজনেসে কি করতে চান। সবাই বলবে কি আমি এই বিজনেসে খুব বড় করতে চাইছি, আমি লম্বা সময় অবধি এই বিজনেসটা করতে চাইছি। কেন? এটা কেন করা উচিত? এই প্রশ্নের উত্তর আমি এখনো অবধি পাইনি কারোর থেকে। বিজনেস শর্ট টার্ম হওয়া উচিত না লং টার্ম হওয়া উচিত, এটা বিজনেস ঢোকার আগে কিন্তু বুঝে নেওয়া উচিত। এখন এমনি তো হতে পারে আজকে যে প্রোডাক্টের ডিমান্ডটা আছে ওইটা 10 বছর পরে থাকবে না। তো আমি কি ওটা বুঝেছি, ওটা বুঝে করছি? আর কোনো ভুল নাই যদি আমি বলি কি না আমি বিজনেসে ঢুকেছি শর্ট টার্ম ব্যবসা লাভের জন্য। আমাদের এই পয়েন্টটা অ্যাকসেপ্ট করতে কেন একটা প্রবলেম থাকে আমি বুঝি না। সবাই বলতে চায় কি আমি বিজনেস করবো লং টার্মের জন্য, এই বিজনেসটা আমি করছি লং টার্মের জন্য। ভালো কথা, যদি লং টার্মের জন্য করছো তাহলে চিন্তাধারা ওইভাবেই হওয়া উচিত। তাহলে ওই লং টার্ম বিজনেসটা অ্যাচিভ করার জন্য যেই ধরনের প্ল্যানিং করতে হবে আর যেই ধরনের রিসোর্সিং থাকতে হবে ওটাও মাথায় রাখতে হবে। বা যদি আমি শর্ট টার্ম রিসোর্সিং নিয়ে লং টার্ম খেলতে চাই অথবা লং টার্ম রিসোর্স দিয়ে আমি শর্ট টার্ম খেলতে চাই, দুটাই চলবে। আমরা ক্রিকেটে দেখি না 3টে ফরম্যাট আছে, টি20ও আছে, ওয়ানডেও আছে, আবার টেস্ট ম্যাচও আছে। যারা টি20তে ভালো খেলে নট নেসেসারি ওরা কিন্তু টেস্ট ম্যাচও ভালো খেলবে, আবার যারা টেস্ট ম্যাচে ভালো খেলে নট নেসেসারি ওরা টি20তে ভালো খেলতে পারে। বাট দুইজনই কিন্তু ভালো প্লেয়ার, দুইজনই কিন্তু কাজটা দিচ্ছে। বাট আমাকে বুঝতে হবে আমি কি ধরনের খেলাতে ঢুকতে চাইছি, ওইটা মাথায় রেখে আমার চিন্তাধারা অথবা আমার প্ল্যানিং আর আমার স্কিল সেট ওইভাবে আমি গ্রো করা উচিত। সো শর্ট টার্ম আবার আরেকটা জিনিস আছে, আমি শর্ট টার্ম মাথায় রেখে কিন্তু লং টার্মে যেতে পারি। আর মনে রাখতে হবে লং টার্ম মাথায় রেখে শর্ট টার্ম খেলা যায় না। যারাই লং টার্মের জন্য রিসোর্স কিনে তারপরে শর্ট টার্ম খেলতে যায় ওদের ব্যবসা বন্ধ হয়ে যায়। এন্ড দ্যাট ইজ ওয়াই আমরা অনেক জায়গায় দেখি কি এই রেস্টুরেন্টটা খুলেছিল বন্ধ হয়ে গেছে, ওই কফি শপটা খুলেছিল বন্ধ হয়ে গেছে, এই শাড়ির দোকান খোলা হয়েছিল ওটা বন্ধ হয়ে গেছে। কেন কি আমি যখন ওই ব্যবসাটা শুরু করেছিলাম যেইভাবে আমি টাকাটা ইনভেস্ট করেছি
ওইটা তো ওইভাবেই ইনভেস্ট করেছি কি চিন্তা করে কি আমি 10 বছর এই কাজটা করব, বাট আমি তো এখনো অব্দি দেখিনি 1 বছর এই কনসেপ্টটা চলবে কি চলবে না। পার্লারের ক্ষেত্রে আমি যেমনি দেখি অনেক জনরা থাকে যারা বলে কি আমি যখন একটা বিজনেস শুরু করছি আমার একবারই তো করব, ভালোভাবে করি। এটা আমি কমন একটা ফিডব্যাক শুনি কি আমি একবার বিজনেস শুরু করছি তো ভালোভাবে করি। তো ওই ভালোভাবে করার কারণে তারা কি করে একটা খুব সুন্দর আয়না কিনে ফেলে, খুব সুন্দর চেয়ার কিনে ফেলে। কেন কি ভাবে কি আমি এই আয়না আর এই চেয়ারটা আমার সবসময় দরকার পড়বে। বাট আমার কাছে যারা আসছে সার্ভিস নিতে আসছে তারা কিন্তু আমার আয়না আর অথবা আমার চেয়ার দেখার জন্য আসছে না, তারা আসছে সার্ভিস নেওয়ার জন্য। তো আগে আমি আমার সার্ভিসটাকে ঠিক মতন প্রোটেক্ট করে রাখি। মানেটা হলো এই পয়েন্টের মানেটা হলো আমার কাছে যদি 10 টাকা আছে ওই 10 টাকা আমি কোথায় ইউজ করব ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। রিসোর্স আমাদের কাছে রিটেল বিজনেসে মনে রাখবে আমার কাছে টাকা পয়সা রিসোর্স সবকিছু যেটা আছে ওটা লিমিটেড থাকে। এই জন্য আমি ওখানটায় ইনভেস্ট করা উচিত, ওখানটাই লাগাও উচিত যেখানটা দরকার। আর ওইটার জন্য ওই শর্ট টার্ম ভার্সেস লং টার্মের মধ্যে একটা পার্থক্য থাকে যেটা আমরা মাথায় রাখা উচিত। সো দিস ইজ দ্য থার্ড কমন সেন্স থিং, দিস কমন সেন্স যেটা আমি বলছি, রাইট? ফোর্থ পয়েন্ট, টেরিটোরিয়াল নিউয়েন্সেস মানেটা কি, স্পেশালাইজেশন এন্ড কস্ট মানেটা কি, যেটা আমি বলছিলাম বাংলাদেশে সবরা ভাবে কি যেটা ঢাকায় চলছে ওটাই চিটাগংয়ে চলবে, ওটাই সিলেটে চলবে, ওটাই বগুড়াতে চলবে, ওটাই যশোরে চলবে, ওটাই ময়মনসিংহে চলবে, ওটাই আবার রাজশাহীতে চলবে। রং। এক্সপেকটেশন ইজ কমপ্লিটলি ডিফারেন্ট। আমি আবার সেম এক্সাম্পলটা দিই, ওই তেলের এক্সাম্পলটা যেটা আমি আগে বলছিলাম। যেই তেল ব্যবহার করা হয় ঢাকাতে ওই তেল সেম কোম্পানির তেল কিন্তু চিটাগংয়ে চলে না, আবার ওইটাই কিন্তু সিলেটে চলে না, আবার ওটাও আবার যশোরেও চলে না। আপনারা জানেন ফুডের বিজনেসের মধ্যে চিপস চিপস দেখি আমরা সবাই চিপস খাই, যেই চিপসটা চিটাগংয়ে ভালো চলে ওটা কিন্তু বগুড়াতে চলে না, ওটা কিন্তু অত ওইভাবে পপুলার না। আবার যেটা ঢাকায় চলে নট নেসেসারি ওইটা কিন্তু সিলেটে চলবে অথবা যশোরে চলবে। কাস্টমারের এক্সপেকটেশন রিকোয়ারমেন্ট কিন্তু একই জিনিস, জিনিস একই। আমি যখন ম্যারিকোতে ছিলাম একটা খুব খুব ডিফিকাল্ট প্রবলেমে আমি পড়ে গেছিলাম। প্রবলেমটা কি ছিল কি প্যারাশুট নারকেল তেল যখন আমি গিয়ে বিক্রি করতে চাইছি ঢাকায় খুব ভালোভাবে বিক্রি হচ্ছে, সেম নারকেল তেল সবকিছু সেম, ওই প্রোডাক্টটা চিটাগংয়ে চলতো না। কারণটা কি, চিটাগংয়ের লোকজন বলতো কি না এই তেলটা লাগালে আমার চুল পড়ে যায়। আবার এই সেম তেলটা আমি যশোরে গিয়ে বিক্রি করতে গেলে বিক্রি হতো না আগে। কারণটা কি না এর থেকে ভালো তো আমার খোলা তেল যেটা পাওয়া যায় ওইটা আরো বেটার কোয়ালিটি দেন প্যারাশুট কোকোনাট। দেখতে পাচ্ছ প্রবলেমটা আলাদা, মানে প্রবলেমের কারণটা আলাদা। প্রবলেম আছে কমন, প্রবলেম কারণটা আলাদা। সেম জিনিস আবার আমি যখন বগুড়াতে বিক্রি করতে যেতাম তখন প্রবলেম ছিল কি এটার দাম অনেক বেশি। সো জায়গার মতন প্রত্যেকটা জায়গায় কিন্তু আমার আমার চ্যালেঞ্জ আলাদা হতে পারে। তো আজকে যে আমাদের সাথে এতজন আছে সবাইদের প্রবলেম হতে পারে এক, সলিউশন এক হবে না। তো আমাকে যদি একজন কেউ প্রশ্ন উত্তর চায় আর আমি যদি উত্তর দিই আর ওটা যদি ঢাকার জন্য থাকে it doesn't mean that the same answer is applying for বগুড়া।
সিমিলারলি আপনারা যখন বিজনেসের মধ্যে যাবেন আর ওইটার মধ্যে অথবা আছেন, ওইটার মধ্যে যখন প্রবলেমটা সলভ করতে যাবে, মনে রাখবে কি এই এই কমন সেন্সটা অ্যাপ্লাই করতে হবে কি জাস্ট বিকজ এই প্রবলেমের সলিউশন চিটাগং এ আমার বন্ধু এইভাবে নিয়েছিল এটাই আমার জন্য অ্যাপ্লাই করবেন না। দ্য আনসার ইজ নো। again I'm saying আমি যা যা প্রিন্সিপালস কথা বলছি ইটস অল কমন সেন্স। হ্যাঁ, এটা কোনো এমবিএ এর বইয়ের মধ্যে পাবে না। দিস ইজ দ্য ফোর্থ প্রিন্সিপাল। ফিফথ, যেটা আমরা রিটেল বিজনেসে আগে আমি কথা বলেছি, মেটিকুলাস হতে হবে, থরো হতে হবে, অ্যাবসলিউটলি মেটিকুলাস, অ্যাবসলিউটলি থরো। এমনি হওয়া উচিত কি আমি যখন হাঁটছি, আমি চোখের উপরে পট্টি লাগিয়েও হাঁটলে আমি জানবো কোথার থেকে আমাকে রাইট টার্ন নিতে হবে, কোথার থেকে লেফট টার্ন নিতে হবে। কামস টু দ্য এক্সাম্পল যেটা আমি বলেছিলাম অ্যাবাউট মুদির দোকান। মুদির দোকানে ওই দোকানদার বসে মাছি মারছে, ঘুমাচ্ছে, ঝিমাচ্ছে, আর তবু ওর ব্যবসা ঠিক মতন চলছে। ওটার কারণ একটাই, ওর কিন্তু প্ল্যানিং আর অঙ্ক একদম মেটিকুলাস আর থরো। আর আবার আমি বলবো রিটেল বিজনেসে যারাই ঢুকে তাদের যদি অঙ্কটা ভালো না হয় ব্যবসা চলবে না। অল দ্য প্রোডাক্ট বিজনেসে যাবে, স্মল রিটেল বিজনেসে অঙ্ক যদি ঠিক না থাকে, কেন কি প্রত্যেকটা পয়সা যদি না গুনতে পারো, রিটেল বিজনেসে সাকসেসফুল হওয়া আর সাকসেসফুল হয়েও বেঁচে থাকা খুবই অসুবিধা। So this is according to me the fifth principle of doing a business or starting a business. Resources. আজকের তারিখে আমরা খুব লাকি কেন? আমার কাছে অনেক রিসোর্সেস আছে। আমরা সবসময় ভাবি রিসোর্স মানে টাকা পয়সা, বাট রিসোর্স ইজ নট অ্যাবাউট টাকা পয়সা এট অল। আজকের তারিখে আমাদের টাকা দরকার নেই ব্যবসা করার জন্য। উজ্জ্বলা আমি যে শুরু করেছি, উজ্জ্বলার জন্য আমি উজ্জ্বলা চালাতে পারছি টাকা পয়সার জন্য না। আমি উজ্জ্বলা চালাতে পারছি কেন কি আমি আমার বাকি সব রিসোর্সেস ঠিক মতো ইউজ করছি। আমার বাকি রিসোর্সেস মানে কি? আমার এইটা, আমার মোবাইল ফোন। কিভাবে? আমরা আমাদের মোবাইলের মধ্যে যদি দেখি না করে অ্যাটলিস্ট 200-300টা কন্ট্যাক্ট তো থাকবেই থাকবে। প্রত্যেক জনের কাছে 200-300 কন্ট্যাক্ট থাকবেই থাকবে। ওর সাথে সাথে আমার কিছু না তো 15-20 জন ভালো বন্ধু বান্ধব তো আছেই আছে, তাদের কাছেও তো 300টা ফোন নাম্বার আছে। কখন আপনারা চিন্তা করে দেখেছেন? একটা রিটেল বিজনেস চালাবার জন্য যদি আমার 100টা কাস্টমার হলে আমার যদি রিটেল বিজনেস চলে যায়, তাহলে আমি আমার কন্ট্যাক্ট লিস্ট আর আমার 15-20 জনের বন্ধু বান্ধবদের মধ্যে থেকে কন্ট্যাক্ট লিস্ট যদি আমি জুড়ে নিই, না করে অ্যাটলিস্ট আমার কাছে 5-6 হাজার কন্ট্যাক্ট তো আছেই। ওই 5-6 হাজার কন্ট্যাক্টের মধ্যে আমাকে শুধু 100 জনের সাথে তো বিজনেস করলেই আমার রিটেলটা চলে যাবে। ওইভাবে কখনো আপনারা অঙ্ক করেছেন? যদি না করে থাকেন প্লিজ ডু দ্যাট। এই পয়েন্টটা আমি কেন আবার বলবো, একটা জিনিস আমি যেটা দেখি, ডিজিটাল মার্কেটিং ইজ গুড, ইম্পর্টেন্ট। এই ডিজিটাল মার্কেটিং এর কারণেই আমরা সবরা একসাথে এখন আজকে ক্লাস করছি। বাট ডিজিটাল মার্কেটিং ইজ এভরিথিং ইজ নট দ্য আনসার। আমরা ভাবি আমি ডিজিটাল মার্কেটিং করলে আমার ব্যবসাটা হয়ে যাবে। নট ট্রু। বেসিক কমন সেন্স যদি লাগিয়ে আমি আমার কন্ট্যাক্টের থ্রু দিয়ে টেলি সেলসও যদি করি, আমার বিজনেস হয়ে যাবে। এই ডিজিটাল মার্কেটিং করার আগে কি বিজনেস হতো না? আর আজকে মনে রাখবে ডিজিটাল মার্কেটিং এর মধ্যে এত ট্রাফিক বেড়ে গেছে,
কি আপনার কাছে এমনি কোনো ইনোভেটিভ সলিউশন যদি না থাকে ডিজিটাল মার্কেটিং এ, আপনার আপনার প্রোডাক্ট ধারে কাছে আসবে না। আপনার সার্ভিস কোথাও আসবে। আমরা সবাই ফেসবুক ইউজ করি। আমার তো ফেসবুক খুব বিরক্ত লাগে, আমি ফেসবুকে যাইও না বিরক্তর কারণে। কেন জানো? কারণ কি আমি যেই মুহূর্তে ফেসবুকে যাই, আজকে কিছু দেখলাম, তারপর হুট করে দেখলাম কি ওই পোস্ট আর নাই, ওর পরে আরেকটা কিছু পোস্ট এসে গেল, আবার আরেকদিন গেলাম আরেকটা কিছু, আমি ওই পোস্টটা খুঁজেই পাই না, মানে ফিডের মধ্যে আসে না। কেন কি ফেসবুকেও তো আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স ইউজ করছে। আমি কি চাইছি দেখাতে, নট নেসেসারি আমার সামনে যারা আছে ওরা ওটা দেখতে পাচ্ছে। সো ডিজিটাল মার্কেটিং ইজ গুড, ইটস ইম্পর্টেন্ট, বাট ওটাও কিন্তু খুব কমপ্লিকেটেড এন্ড নট ভেরি রেলেভেন্ট। যদি আমি বাংলাদেশের 15 কোটি লোকজনের কাছে যদি নাই যেতে চাই, আর আমার যদি বিজনেস 100 জনের থ্রু দিয়ে হয়ে যেতে পারে, তাহলে আমি আমার রিসোর্স ঠিক মতন ইউজ করছি না। আজকে আমার কাছে যা রিসোর্স আছে, which is contact list, ওইটা কি কমন সেন্স ভাবে আমি ইউজ করছি? So this is according to me the 6th most commonsensical principle of starting or doing business. And আমি রিটেল বিজনেসটা মাথায় রেখেই কথা বলছি। আমি বললাম না, আমাদের কাছে যখন আমরা রিটেল বিজনেসে আছি তখন আমার কাছে রিসোর্সেস লিমিটেড থাকবে। আমি প্রথম থেকে যেটা কথা বললাম, আমি বুঝতে হবে আমার মার্কেটটা কি, আমার কনজিউমার কি চায়, তারপরে আমার রিসোর্সেস কিভাবে আছে, আমি কিভাবে প্ল্যানিং করছি, ওই সব মিলিয়ে আমার কাছে যখন রিসোর্সেস লিমিটেড থাকে, ওই মধ্যে আমাকে ডিসিশন মেকে একটা চুজ করা উচিত। আর ওইটা চুজ করে ওইটার পিছনে ইনভেস্ট করতে দুইবারও চিন্তা করা উচিত। আমি যদি আমার কাজের ভালোভাবে অঙ্ক করি, প্ল্যানিংটা ঠিক মতন করে নিই, আর আমি আইডেন্টিফাই করে ফেলি এইটা আমার কি, এটা দিয়ে আমি আমার বিজনেস করতে পারবো, এটাই আমার মেইন বিজনেস হবে, আমার অ্যাডভাইস সবাইদের জন্য হলো কি আমার যখন যা টাকা আছে, রিসোর্স যেটা আছে, ওটা আমি পুরো ওইটার মধ্যে ইনভেস্ট করব। ওখানটা আমি কোনো এক্সকিউজ দেব না, আর আমি ওখানটা কোনো শর্টকাট নেব না। মনে রাখবে একটা জিনিস, আমরা যখন রিটেল বিজনেসে ঢুকি, কেন কি আমরা তো জাস্ট স্টার্ট আপ, সবাই রিটেলে যখন থাকে ওরা স্টার্ট আপ থাকে, তখন কি হয় আমাদের সবসময় একটা চিন্তা থাকে, ও আমার ব্যবসাটা দাঁড়াবে কি দাঁড়াবে না, আমি কি পারবো কি পারবো না, আমার কাছে টাকা তো নাই, আচ্ছা টাকা নাই, আমি এটাও একটু করি ওইটাও একটু করি, ওর সাথে সাথে এটাও আমি করব ওটাও আমি করব। তো কি হয় তখন আমার আমার যে আমার যে মাথা চালাবার যে ক্ষমতাটা যেটা আছে ওটা কিন্তু ভাগ হয়ে যাচ্ছে। আই স্টার্ট কনসেন্ট্রেটিং অন মেনি থিংস। একটা একটা পাথর যদি আমি এমনি ভাবে ফেলে দিই, ওটার মধ্যে কিছু ওই বলে না, রোলিং স্টোন গ্যাদার্স নো মস, মানেটা কি? আমি যদি সবকিছু একটু 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 করে করতে চেষ্টা করি, কিছু ভালোভাবে হবে না। আমি একটা বিগ বেট চুজ করা উচিত, আমার একটা বেট থাকা উচিত কি এই বেটটা, এটাই হলো আমার ইউএসপি, এইটাই হলো আমার ডিফারেন্সিয়েটর। এই ডিফারেন্সিয়েটরটা আমি কি করে শিখলাম? যখন আমি মার্কেটে গেছিলাম। এই জন্য প্রথম পয়েন্ট ছিল চুজ ইউর মার্কেট এন্ড ক্যাটাগরি ভেরি ওয়েল। আমার কনজিউমার কি চাইছে ওটা আমি ভালোভাবে করি, আমি ভালোভাবে প্ল্যানিং করি। ওই সব করার পরে যখন আমি চুজ করছি কি আমি এইটার পিছনে যাব, এইটার পিছনে আমি পুরো ভালোভাবে ইনভেস্ট করা উচিত, যা টাকা পয়সা আছে যা রিসোর্সেস আছে ওটা পুরো কনসেন্ট্রেট করা উচিত ওইটার উপরেই। নালে রিটেল বিজনেস টিকে থাকতে পারে না। নালে কি হবে, আপনাদের বিজনেস শুরু হবে 6 মাসের পরে বন্ধ হয়ে যাবে। কেন কি
সামনে আরেকটা দোকান এসে যাবে অথবা সামনে ওই ধরনের আরেকটা বিজনেস এসে যাবে যে আপনার মতনই জিনিস দেওয়া শুরু করে দেবে কম দামে, তখন আপনি টিকতে পারবেন। তো আপনাকে ওই ডিফারেন্সিয়েটার মাথায় রেখে ওটার পিছনে ভালোভাবে ইনভেস্ট করা হচ্ছে। তো দিস অ্যাকর্ডিং টু মি ইজ দ্য 7th মোস্ট ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। যাই করবে চুজ করবে আর ওটার পিছনে পুরোভাবে ইনভেস্ট করবে, পুরোভাবে শক্তি লাগিয়ে কাজটা করবে, নাহলে হবে না। 8th ইম্পর্টেন্ট পার্ট ইজ কন্ট্রোল। কোনো কম্প্রোমাইজ থাকা উচিত না কন্ট্রোলের উপরে, কোনো কম্প্রোমাইজ থাকা উচিত না কোনো ডিসিপ্লিনের উপরে। আর এই ডিসিপ্লিন আর এই কন্ট্রোল সবসময় এফেক্ট হয়ে যায় স্মল বিজনেসে। আমি আপনাকে একটা সিম্পল এক্সাম্পল দেব, আপনারা হাসবেন আর আপনারা বলবে কি এটা তো নট অ্যাপ্লিকেবল। বাট বিজনেস, ছোট বিজনেস বন্ধ হয়ে যায় অনেক সময় যখন বিজনেসটা ভালো করে। আর ওটা কারণ হলো আমি কন্ট্রোলস এর মধ্যে কম্প্রোমাইজ করে ফেলি। এক্সাম্পল, আমরা যখন একটা ছোটভাবে বিজনেস শুরু করি, যেইভাবে মন প্রাণ দিয়ে আমরা কাজও করি, ওইভাবে আমরা ফাঁকিবাজিও করি। ফাঁকিবাজি হলো কি, আমরা বলি কি আচ্ছা আজকে না আমার ওই কাজটা এসে পড়েছে, এই জন্য আমি আজকে দোকানে যেতে পারবো না, তবে ওখানে আমি কাজ করতে পারবো। আজকে আমার বাচ্চার জন্মদিন আছে, আজকে আমার ওয়াইফের শরীর খারাপ আছে, আজকে আমার আত্মীয় মধ্যে একজন মারা গেছে, যে কারণে আমি যেতে পারবো না। এই যে যখন শুরু হয় না, এই যে একটা এক্সেপশন, আচ্ছা আজকে আমি যাবো না কালকে করে নেবো, তখনই ওটা আস্তে আস্তে করে একটা প্র্যাকটিস হয়ে যায়। আর যখন ওই প্র্যাকটিসটা হয়ে যায় তখনই বিজনেস ডিটোরিয়েট হতে থাকে। আমি উজ্জ্বলার এই এক্সাম্পলটা দিতে চাইবো। উজ্জ্বলা আমি যখন শুরু করেছি, আর আমার হিসেবে একটা মূল কারণ আছে যেই কারণে বিজনেসটা এখন অব্দি টিকে আছে। বিজনেস বলবো না, এটা তো আমাদের একটা সোশ্যাল এন্টারপ্রাইজ, এটা টিকে আছে অনলি বিকজ অফ ডিসিপ্লিন। আমি আর আমার যে কো ফাউন্ডার আছে, আমরা যাই হোক, যতই বা প্রবলেম হোক, আমরা প্রত্যেক শুক্রবার দেখা করেই করি। আমরা প্রত্যেক শুক্রবার গিয়ে কাজ করেই করি। ওরও অনেক ঝামেলা, আমারও অনেক ঝামেলা, আমারও অনেক কাজ থাকে। বাট আমরা জানি যদি আমরা উজ্জ্বলাদের সামনে গিয়ে বসে কথা না বলি, তাহলে আমরা সবসময় বলতে পারি আচ্ছা ঠিক আছে রে, আমরা সামনের সপ্তাহে দেখা করি, আমরা ফোনে বসে কথা বলে নেব। এই কম্প্রোমাইজ করলে রিটেল বিজনেস কখনো চলতে পারে। ডিসিপ্লিন ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। কন্ট্রোলের উপরে কোনো কম্প্রোমাইজ করা যায় না। খুব কমন সেন্স, খুব বিহেভিয়ার লেড আমি আপনাদের বলছি, বাট বিলিভ মি, এইটা goes a long way in protecting your business. Point number 9, এটা আমার চিন্তাধারা, এটা নট নেসেসারি সবাইদের এটা করা, সবাই করতে চাইবে। এটা আমি বিলিভ করি কি দেশের কি আইন অথবা ওটা বোঝা খুবই ইম্পর্টেন্ট। ল রুলস কি আছে এটা বোঝা খুবই ইম্পর্টেন্ট, ওটা বুঝে ওইটাকে ফলো করা খুব ইম্পর্টেন্ট। তো রেগুলেশন যেটা আছে ওটাকে বোঝা, ওইটাকে ফলো করা, যেই মুহূর্তে ওটাকে আমি সঠিকভাবে ফলো করি তখনই আমি কিন্তু ওটার থেকে অ্যাডভান্টেজ নিতে পারি। আমরা এখানটা কি করি, আমি আইদার আমি বুঝতে চেষ্টা করি না, অথবা আমি যদি বুঝি আমি কমপ্লাই করতে চাই না, আমি ওটাকে ফাঁকিবাজি করতে চাই, আর আমি সোজা অ্যাডভান্টেজ নিতে যাই। দুই ধরনের ওয়ার্ড আছে, আমি ট্যাক্স প্ল্যানিং করছি না ট্যাক্স ইভেড করছি, আমি ট্যাক্সের ফাঁকিবাজি করছি না ট্যাক্স ফলো করে তবুও আমি অ্যাডভান্টেজ নিচ্ছি, দুটার মধ্যে অনেক তফাৎ। আমি সবসময় বিলিভ করি কি ট্যাক্স পুরোভাবে কমপ্লাই করা উচিত। এটা আমার চিন্তা, এই জন্য আমি শুরুই করলাম এই পয়েন্টটা বলে কি এটা হলো আমার চিন্তাধারা, নট নেসেসারি
কি আপনারাও ওইভাবেই বিলিভ করবে আর ফলো করবে। বাট আমি এটা করি কারণ কি আমার হিসেবে খুব ইম্পর্টেন্ট হলো কি যদি আমি লং টার্মের রেস খেলছি অথবা লং টার্ম থাকতে চাই, মনে আছে আমি ওই পয়েন্টটা বলেছিলাম শর্ট টার্ম আছে না লং টার্ম আছে। আপনি শর্ট টার্মও খেলতে পারেন, শর্ট টার্ম খেলে যদি টি20 খেলছে আমি প্রত্যেক বলে 4 মারলাম, ছক্কা মারলাম, লাগলে লাগলো না, আমি আউটও হয়ে গেলাম। বাট টেস্ট ম্যাচে তো আমি ওইভাবে খেলি না। টেস্ট ম্যাচে আমি যখন মাঠে নামি আমি প্রথম এটলিস্ট 15 বল অথবা 20টা বল অথবা 30টা বল আমি বসে দেখি, খেলাটা একটু টুকটুক করে খেলে দেখি কি আমি টিকতে পারবো কিনা। তারপরে নাকি আমি ওর পরে 2 রান নেবো, 4 রান নেবো, 6 মারবো, কি করব ওটা পরের কথা। তো এইভাবে এখানটাও যদি আমি লং টার্ম খেলতে চাই অথবা আমি লং টার্ম বিজনেস করতে চাই তাহলে আমার অ্যাডভাইস হলো কি প্লিজ 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 এনশিওর কি আমরা এই রেগুলেশনটা ভালোভাবে বুঝি। বাংলাদেশে এই মুহূর্তে রেগুলেশন যেইভাবে চেঞ্জ হচ্ছে এটা এই চেঞ্জের মধ্যে কমপ্লাই না করে বিজনেস করা লং টার্ম পসিবল না। যেই মুহূর্তে আমি শর্টকাট নেব এইটা কিন্তু এক বছর 2 বছর পরে বন্ধ হয়েই যাবে, যেইভাবে জিনিসটা চেঞ্জ হচ্ছে এখন। তো what is important is compliance, and এটা আমার হিসেবে ইটস আ ভেরি ভেরি ইম্পর্টেন্ট প্রিন্সিপাল। আবার যারা সার্ভিসে আছে, যারা আমার মতন লোক যারা কনসালটেন্ট এখন আছে, তো উজ্জ্বলা হলো একটা আমার প্রতিষ্ঠান, এটা আমার হবি, এটা আমার ইচ্ছা। আবার আমি আমার ঘর সংসার চালাবার জন্য আমি যে আবার ওইটা দিয়ে আমি উজ্জ্বলাও চালাই, বাট আমি যে কনসালটেন্ট আমি বিলিভ করি যারা সার্ভিস বিজনেসে আছে তাদের জন্য খুবই ইম্পর্টেন্ট কি তারা লটা ফলো করবে। বিকজ আমার ইমেজ, আমার যে ব্র্যান্ড ভ্যালু ওইটা কিন্তু এক রাতে নষ্ট হয়ে যেতে পারে যদি আমি ট্যাক্সে ফাঁকিবাজি করে ধরা পড়ি। এখানটা আমি একটা এক্সাম্পল দেবো একটু, এটা বলতে তো ভাই একটু ইন্টারাপ্ট করি, সেটা হচ্ছে আমরা প্রায় 5:30টার মতো বাজছে, সো আমরা একটু আপনার প্রেজেন্টেশনটা শেষ করে কিছু প্রশ্ন উত্তর নেব। So what I'm doing is আমি maximum 8-10 minutes I'll be done. I'll be done. আমি মাথায় রেখেছি। ওকে, সো একটু কয় মাস আগে বাংলাদেশে সালন বিজনেস, আমি সালনটা আমি ইজিলি বলতে পারি কেন কি উজ্জ্বলা ওটার সাথে জুড়ে আছে, অনেকগুলো বড় বড় পার্লার বন্ধ হয়ে গেছিল কেন কি ভ্যাটের ফাঁকিবাজিতে ধরা পড়েছে। তো তাদের কিন্তু এক রাতে পুরো ব্যবসা মানে নড়ে গেছে। তো ইট ইজ আ চয়েস কি আমি যদি লং টার্ম খেলছি তাহলে কমপ্লায়েন্স ইজ সামথিং ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এখানটা দ্য 10th পয়েন্ট ইজ অল অ্যাবাউট আমি কিভাবে, আর এটা আজকের তারিখে এর থেকে ইম্পর্টেন্ট আরো পয়েন্ট বেরোয়নি, কি আমি কিভাবে আমাকে নিজেকে আমি ফ্লেক্সিবল রাখতে পারবো, নিম্বল রাখতে পারবো, আজাইল রাখতে পারবো। আজাইল মানে আমি কিভাবে আমার বিজনেস প্ল্যানটা চেঞ্জ করতে পারি। কোভিড আমাদের শিখিয়ে দিয়েছে কি আমাদের বিজনেস কিভাবে এক রাতে বদলাতে হয়। এই জিনিসটা আমরা আগে জানতাম না, শিখিও নি। বাট এই প্রেজেন্টেশনটা যখন আমি আগে বানিয়েছিলাম এটা কিন্তু কোভিড এর আগে ছিল। এন্ড আমি তখন থেকেই সবসময় বলি কি আমার বিজনেস এমনি হওয়া উচিত কি এটা স্পঞ্জের মতন হওয়া উচিত, কি আমি পানি নিতেও পারবো আবার এক ঝটকা আমি পানিগুলো বারো করতে পারবো। তো স্পেশালি ইন রিটেল বিজনেস আমার অ্যাডভাইস থাকবে সবসময় কি আমার ফিক্স কস্ট সবচেয়ে কম থাকা উচিত আর আমার ভেরিয়েবল কস্ট বেশি থাকা উচিত, সো দ্যাট কালকে যদি আমাকে বদলাতে হয় আমার বেশি ফিক্স কস্টের কারণে আমার ব্যবসা বন্ধ হয় না। নেক্সট, পার্টনারশিপ। সব লং টার্ম পার্টনারশিপ আমি খুব বিলিভ করি কি পার্টনারশিপ ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এটা আমি ওকে আমার বিজনেসের মধ্যে পার্টনারশিপ নিচ্ছি না ও আমার সাপ্লায়ার ওর সাথে আমি পার্টনারশিপ করছি, যাই করি একটা পার্টনারশিপে যদি থাকি তাহলে কি হয় দুইজনই ওই রিলেশনশিপের মধ্যে ইনভেস্ট করে।
আমরা সিম্পল এক্সাম্পল, আমরা যখন বিয়েও করি, ইট ইজ আ পার্টনারশিপ, ইট ইজ আ লং টার্ম পার্টনারশিপ। সো দ্যাট কি হয়, আমরা একসাথে যদি আসি তাহলে কি হয়, জিনিসটা সুন্দরভাবে আগে নিয়ে যাওয়া যায়। একলাও করা যায়, পার্টনারশিপও করা যায়। মাই পার্সোনাল, এই আমি যেটা আগে বললাম, এটা আমার সিক্রেট সস। আমি স্ট্রংলি বিলিভ করি কি একজন সঙ্গী হওয়া ভালো হয়। কেন কি, তাহলে কি হয়, খারাপ সময় একলা থাকবে না, আর ওটাতে লাভ অবশ্যই থাকেই লং টার্মে। 12th পয়েন্ট, যখন বিজনেস করি তখন ইট ইজ ভেরি ইম্পর্টেন্ট কি আমি বিজনেসটা ভালো হচ্ছে কি খারাপ হচ্ছে, কেন হচ্ছে, ওটা জানা অবশ্যই ইম্পর্টেন্ট। যেটা এটা ছোট ব্যবসা হোক বড় ব্যবসা হোক, আমি সবসময় আমার ক্লায়েন্টকেও বলি আর আমার বিজনেসেও আমি সবসময় বলি কি আমি গত মাসে কি করেছি এটা আমি সামনের মাসে 5 তারিখের মধ্যে জেনে যাওয়া উচিত। আমি যদি টাইমলি জিনিসটা না বুঝতে পারি, আমি সামনের মাসে আমি কখনো অ্যাকশনটা নিতে পারবো না যদি আমি আগের থেকে না জানি। আবার যদি আমার বিজনেস ভালো করছে, আমাকে জানতে হবে কি আমার বিজনেসটা কেন ভালো করছে। আমার হিসেবে যখন বিজনেস খারাপ হয় তখন খুব সিম্পল, সবরা আপনাদের একটা উত্তর দিতে পারবে কি কেন খারাপ হচ্ছে। ভালো যখন হয় তখন যদি উত্তরটা এক্সাক্ট রিজন যদি না জানো, যখন বিজনেসটা খারাপ হবে তখন উঠে আসতে পারবে না। আমার একটা এখন রিসেন্টলি একটা ক্লায়েন্ট আছে, আমি নামটা দিতে পারবো না। ওই ক্লায়েন্ট আমরা গত বছর খুব ভালো বিজনেস করেছি, আমরা অলমোস্ট ডাবল বিজনেস করেছি। আর আমি প্রত্যেকবার আমার হেড অফ সেলস কে জিজ্ঞেস করতাম, আমি বলতাম কেন ভালো করছি, ও যে বস আমি ফাটিয়ে দিচ্ছি, আমরা এইটা করেছি ওটা করেছি, এই না ওই না। এই মাস আমরা ধরা পড়েছি, আর আমি বলি কেন, ও বলছে বস আমার কাছে উত্তর নাই, আমার কাছে তো ওই ডেটাটা নাই, আমি যখন যা যা ডেটা জিজ্ঞেস করেছি ও বলেছে আমি এটার এই ডেটাটা নাই, ওই ডেটাটা নেই। তো আমি বললাম ভাই, আমার ভাই যখন তুমি যে বিজনেসটা করলে, যখন ব্যবসাটা ভালোভাবে হচ্ছিল, তুমি তুমি খোঁজোনি কি আমি ভালো কেন করছিলাম, কোথায় আমি মালটা বিক্রি করছিলাম, কেন মালটা বিক্রি হচ্ছিল, ওইটা না জেনে তুমি খুশি হয়ে গেছিলে। সো অ্যাকর্ডিং টু মি, ইনফরমেশন যখন ভালো হচ্ছে বিজনেস জানা খুবই ইম্পর্টেন্ট, নাহলে বিজনেস কখনো ভালোভাবে টিকতে পারে না। লাস্ট যেটা ওই আমি মোবাইলের এক্সাম্পল দিয়েছিলাম রিসোর্সেস এর ব্যাপারে, সেম বাংলাদেশে যখন বিজনেস করছো, অথবা যে পৃথিবীতে কোথাও বিজনেস করছো, আমরা ইন্ডাস্ট্রিতে কি হচ্ছে, ডিফারেন্ট ডিফারেন্ট ফোরামস আছে, ইন্ডাস্ট্রি বডি হয়, যাদের সাথে জুড়ে থাকা উচিত। আমার হিসেবে এটা নেটওয়ার্ক এই একটা ইম্পর্টেন্ট জিনিস যেটা বিজনেসকে ঘুরিয়ে ফেলতে পারে। আর আফটার কোভিড এই সময়তে এই এই ধরনের নেটওয়ার্ক, যাদের নেটওয়ার্ক আছে ওরা কিন্তু বেঁচে আছে, যাদের নেটওয়ার্ক নাই ওরা কিন্তু বেঁচে থাকতে পারছে না। কেন কি, নেটওয়ার্কই নতুন সুযোগ দেয়। ইনোভেশন যাই করো, নেটওয়ার্ক ছাড়া অপরচুনিটি আর আসে না। তো অপরচুনিটি যদি আপনার চাই, কন্টিনিউয়াসলি অপরচুনিটি চাই, তাহলে আপনাকে এই ধরনের ইন্ডাস্ট্রি বডি বলো, ফোরামস বলো, তাদের সাথে জুড়ে থাকা উচিত। মানে বই কেনা উচিত, নিউজ পেপার্স পড়া উচিত। দিস কাইন্ড অফ বেসিক থিংস উইল গিভ ইউ আ লট অফ ইনফরমেশন। সো দিস আর দ্য 13 ইম্পর্টেন্ট থিং যেটা আমি কথা বলেছি। এখন আমি প্রশ্ন নিতে পারি। যেটা আমি বললাম, আমি যাই কথা বলি, ইট ইজ অল আনফরচুনেটলি ইটস অল কমন সেন্স হুইচ আই টক। তো আপনারা যদি এক্সপেক্ট করছেন কি আমি খুব বড় সায়েন্টিফিক কিছু আনসার দেব, কিভাবে একটা আপনাদের একটা মডেল দেব যেটা দিয়ে সবরা বিজনেস করতে পারবে, সুন্দরভাবে সবরা গ্রো হবে, ইট ইজ নট দ্য কেস। আমার মডেল হলো কমন সেন্স মডেল। সো দিস আর দ্য 13 পিসেস হুইচ আই ফিল, যেটা দিয়ে আমি নিজের জীবনে যাদের সাথে আমি কাজ করেছি সব জায়গায় আমি এই 13 প্রিন্সিপালস ইউজ করেছি, আর আমার জন্য এটা সবসময় কাজ করেছে। সো দিস আর দ্য কোয়েশ্চেন্স, নাও উই ক্যান টেক অন হোয়াট এভার কোয়েশ্চেন্স ইউ হ্যাভ। কেন কি আমি ইচ্ছা করে একটু সময় রেখেছি সো দ্যাট উই ক্যান আস্ক অ্যাজ মেনি কোয়েশ্চেন্স অ্যাজ পসিবল। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। স্যার আই হ্যাভ এ কোশ্চেন অ্যাবাউট, স্যার আমি স্টুডেন্ট একজন। রিসেন্টলি বলতে লকডাউনের পর থেকে আমার একটা মাল্টি ভেন্ডর অ্যাপস এর কাজ চলতেছে। তো মোটামুটি ওটা মাল্টি ভেন্ডর, জি জি মাল্টি ভেন্ডর, জি জি জি।
ওকে, তো মাল্টিভেন্ডার অ্যাপসে কাজ চলতেছে, আর ওইটার মেইন টার্গেট হচ্ছে যে মানে এই এলাকা ভিত্তিক মাল্টিভেন্ডার হবে এটা প্রত্যেকটা দোকান রিটেলিং। তো এখন ওইটার জন্য মোটামুটি অ্যাপসটা বানানো আমি এখন এই জিনিসটা বুঝতে পারিনি, মাল্টি ভেন্ডার অ্যাপ মানেটা কি? মাল্টিভেন্ডার অ্যাপ হচ্ছে যে ওই সাপোজ দারাজ বা ইভেলের মতো। ওকে, তো ওদের এখানে আমাদের এখানে দোকান রেজিস্ট্রেশন করতে পারবে এবং যে কেউ মানে যে কোনো প্রোডাক্ট সেল করতে পারবে আমাদের এখান থেকে। ওকে, তো আপনি একটা Just- প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন, জি জি সো জি দ্যাট আমি ইট একটা ইজ আ প্ল্যাটফর্ম করেছি। অনলাইন মার্কেট। ওকে, ইয়েস ইয়েস ইয়েস। এখন মানে ব্যাপারটা হচ্ছে যে মানে আমরা স্টুডেন্ট, আর আমরা কেউ কমার্স বা ইয়ে ব্যাকগ্রাউন্ড থেকে না, দুইজন আমরা দুজনই সায়েন্স ব্যাকগ্রাউন্ড থেকে। তো এখন আমাদের এটা লঞ্চ করব প্রায় ঈদের পরে, মানে মোটামুটি ঈদের পরে করে লঞ্চ করব। এখন আমরা ওইটাকে প্রসেসিং বলতে গ্রাফিক্স এর কাজ সব শেষ এখন, মানে এটাকে প্রসেসিংটা আরো কিভাবে করব বা রিটেলিং করাটাকে, অথবা এখানে কারা কারা কাদেরকে কি পজিশনে রাখবো, ওই জিনিসটা না আমাদের একটু কনফিউশন হয়ে গেছে। মোটামুটি অ্যাপস বানানো শেষ, বাকি ডিজাইনিং ও শেষ, সব শেষ। জাস্ট এখন ওইটা নিয়ে কনফিউশন আছে যে আমরা মানে প্রত্যেকটা কাজকে কিভাবে সাজানো হবে, গুছানো হবে। মানে এটা নিয়ে সাজাইছি, বাট তাও আমাদের মধ্যে একটু কনফিউশন রয়ে গেছে আর কি কিছু। যে কাজ ব্যাপারটা হচ্ছে যে আমরা এটা অনেক বড় প্ল্যাটফর্ম হিসেবে করছি এই জন্য। তো আপনারা একটা প্ল্যাটফর্ম ক্রিয়েট করেছেন, আপনাদের ডেভেলপমেন্ট হয়ে গেছে, জি জি জি। আর এখন আপনারা কাজটা সাজাতে চাইছেন, মানেটা কি? মানে মানেটা হচ্ছে কারা কি কাজ করবে? মানেটা হচ্ছে যে কি যে মানে এটার ব্যাপারটা হচ্ছে কি স্যার, মানে আমি একজন গ্রাফিক ডিজাইনার আছে, আমরা অ্যাপ ডেভেলপার আছি, সবাই ঠিক আছে, কিন্তু এটাকে মার্কেটিং এর জন্য একজন আছে। বাট এটাকে আবার উপর লেভেলে নেওয়ার জন্য সামনে আর কি কি পদক্ষেপ গুলো আছে বা বাধা থাকতে আমার পারে বা মনে হয় যে বাধাগুলো আসে। ইমতিয়াজ ভাই আপনি কি মানে অর্গানাইজেশনাল হায়ারার্কি বা একটা অর্গানাইজেশনাল স্ট্রাকচার কিভাবে করবেন ওটা জি নিয়ে কি জি জি জিজ্ঞেস জি জি করছেন? জি স্যার Yes. ওরকম So, ওরকম। yeah, Aditya bhai, basically he's asking about how can he maintain an organizational structure here, like জি to জি জি অঙ্কটা make কে it more করবে? institutionalized. জি জি আমাকে একটা প্রশ্নের উত্তর দেন। জি। আপনার, আমি যেটা বুঝতে পারছি আপনার বিজনেসের মধ্যে আপনারা সবাই টেকনিক্যাল মানুষ। হ্যাঁ, টেকনিক্যালি আবার আমরা ডেলিভারিটা আমরা দিব, বেসিক্যালি আমি ডেলিভারি। এক্স্যাক্টলি আমি বলছি আপনারা হুম সবরা টেকনিক্যাল এক্সপার্টস, বোঝা যাচ্ছে। জি জি। অঙ্কটা কে সামলাবে? অঙ্কটা বেসিক্যালি ওইটা আমাদের উপরে আছে, এই জন্য হ্যাঁ, সমস্যাটা হচ্ছে এটা। কারেক্ট, হুম কারেক্ট। বাট আমি যেটা আপনার কথা শুনে না, হুম 30 সেকেন্ডস আমি কি বুঝতে পেরেছি, জি আপনারা সবাই ভালো কাজ করতে চাইছেন। জি ওকে, আপনারা সবাই কি বলে এটাকে, সুন্দর একটা ছবি এঁকেছেন। জি। এখন বুঝতে পারছেন না কি সুন্দর ছবিটা যে কালার বানানো এখানে হয়েছে দেওয়া যায়। এটা। হ্যাঁ, এখানটা আপনারা ফাইন আর্ট বিক্রি করছেন না কমার্শিয়াল আর্ট বিক্রি করছেন? আমরা জিনিসটা কমার্শিয়াল হ্যাঁ, সবকিছু না না এরকম। না না আমি কি বলতে চাইছি, আপনারা ছবিটা আঁকছো খুব সুন্দরভাবে, জি। বাট ওইটা বিক্রি হবে কি না ওইটার এখন না অব্দি না ওই অঙ্কটা করেননি। স্যার স্যার ওইটাও করা আছে যে কেন আমাদের ওকে, এটা মানে ওইটারও লিস্ট করা আছে কেন আমাদের এখানে কাস্টমার আসবে এবং ওকে, কারা আসবে এবং কেন দোকানদার দোকান এখানে দিব, মানে সবগুলোই করেছে। জাস্ট এটাই বুঝতে পারতেছেন না ম্যানেজমেন্টটার হ্যাঁ, স্ট্র্যাটেজিটা কিভাবে সামলাবো। স্যাটারডে না, আপনার আমি বলি আপনার ব্যাক এন্ড খুব স্ট্রং, ফ্রন্ট এন্ড স্ট্রং নেই, তো আপনার এক্সিকিউশনের লোক দরকার। আপনার তো এক্সিকিউশনের লোক নেই, আপনার তো এক্সিকিউশনের লোক গ্যাপ আছে। আপনি বলছেন Yeah. আমার মার্কেটিং এর লোক আছে, আমার গ্রাফিক ডিজাইনার আছে, আমার ডেভেলপমেন্ট করা হয়েছে, সবকিছু করা হয়েছে, সবাইদের ধরে রাখার জন্য তো একজন দরকার। যে আপনার এখানে একজন পিয়ন দরকার। পিয়ন হলো যে সবাইদের বলবে কি ভাই আজকে এই কাজ করতে হবে, আপনাকে এই কাজ করতে হবে, একজন কে 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 ধরে রাখবে আপনাদের সবাইদের একসাথে। আপনাদের মধ্যে থেকে একজনকে ওই কাজটা ধরতে হবে। আপনার তো ক্লাসিক কেস অফ কমন সেন্সের এটা গ্যাপ হয়ে গেছে। না স্যার আপনার কোশ্চেনটা এরকম না, বাট স্যার ওগুলোও আছে যে একজন মেইন যে এটাকে প্রত্যেকটা ম্যানেজমেন্ট করবে এটা, বাট এটাকে উপর লেভেলে গেলে সামনে গেলে এটা কিভাবে ম্যানেজ করবো ওইটাই আমি বুঝতেছি না, কারণ এখানে মধ্যে সিইও আছে এসইও আছে, প্রত্যেকের কিছু মানে প্রত্যেকটা কাকে কিভাবে দিব ওইটা নিয়ে আমরা কনফিউশন করে গেছি। ব্যাপারটা হচ্ছে এরকম। একটা কনফিউশন কেন, একটা আপনাদের ভয় থাকা উচিত। আপনারা যেই ধরনের প্ল্যাটফর্মে যাচ্ছেন ওইটা আজকের তারিখে রেপ্লিকেট করার জন্য বেশিক্ষণ লাগে না। ইট ইজ দ্য কেস অফ আমি ওপো বিক্রি করছি,
না আইফোন বিক্রি করছি? ওপো আইফোনের মধ্যে তফাৎটা কি? ওপো ওই সব জিনিস দেয় যেটা আইফোন দেয়, রাইট বাট ওপো নতুন ভাবে ইনোভেট করতে জানে না, যেটা আইফোন করে। যেই কারণে আইফোনকে আমি, আইফোন যদি নিই আমি ওটার জন্য বেশি টাকা দেবো। তো আপনাদের যেটা, তাহলে আপনার যেটা গ্যাপ যেটা আছে কি, ভার্সন 2.0টা কি উপরে কি কাজ হচ্ছে জি জি ওইটা স্যার, আপনারা জানেন না। তো আপনার তো দেন আপনাকে দুইটা জিনিসের উপরে কাজ করতে হবে। ওয়ান ইজ দ্যাট আপনাদের একটা ক্যাচ 22 সিচুয়েশন আছে, কেন কি আপনারা যা শুরু করছেন, তো আপনারা যখন শুরু করবে ওইটার একটা পে ব্যাক পিরিয়ড থাকবে। আপনারা যা খরচা করেছেন ওইটার কি আপনাদের একটা পে ব্যাক পিরিয়ড ডিসাইড করেছেন কি? আমি যদি আজকে 1 লাখ টাকা খরচা করছি অথবা 2 লাখ টাকা খরচা করছি, আমার কতগুলো কাস্টমার আসলে আমার এই 2 লাখ টাকাটা উঠে যাবে, ওইটার কি টাইমলাইন সেট করা হয়েছে? জি স্যার, ওটাও করা আছে যে মানে সবগুলো স্ট্র্যাটেজি মানে মেনটেন করা আছে যে কে কোথায় কাজ করবে এবং কোথায় না না বেশি না না টাকা না হবে। না না, আপনি আমার প্রশ্নের উত্তরটা দেননি। কে কি কাজ করবে দ্যাট ইজ নট ইম্পর্টেন্ট দেন। আমি যেই, কেন কি আপনি বলছেন কি আমি এই পর্যায়ের পরে আরেক নেক্সট পর্যায়ে যাওয়ার জন্য আমি কি করা উচিত ওটা আমরা বুঝে উঠতে পারছি না এখন। ওইটা বোঝার জন্য আপনাকে তো ওইটার পিছনে ইনভেস্ট করতে হবে, টাইম এনার্জি সবকিছু ইনভেস্ট করতে হবে, আপনাকে ওটার পিছনে রিসার্চ করতে হবে। ওই রিসার্চ করার জন্য আপনাকে তো একটা খরচা লাগবে। এখন ওই খরচাটা তো আপনারা এখন উঠাতে পারবেন না যতক্ষণ অব্দি আপনার কাছে ওই টাকাটা থাকবে। এখন ওই টাকাটা কখন আসবে? ওই টাকাটা আসবে যখন আপনারা এখন যেটা ইনভেস্ট করেছেন ওইটার পে ব্যাক পিরিয়ডটা কি। সাপোজ আপনারা এখন অব্দি, আমি যেটা বলছি আপনি আমার কথাটা খুব কেয়ারফুলি শোনেন, আপনারা যদি এখন 1 লাখ টাকা খরচা করে আসছে এখন অব্দি, একটা যে ইনভেস্টমেন্ট করেছেন ওইটা যখন আপনারা বিক্রি করবেন তো ওইটার জন্য তো আপনাকে একটা কাস্টমার দরকার, নাম্বার অফ কাস্টমার দরকার। ওইটা তো অবশ্যই একটা অঙ্ক করে ফেলেছেন কি আমাকে 1 লাখ উঠাবার জন্য আমাকে সাপোজ 100টা কাস্টমার দরকার। এখন জিনিসটা হলো ওই 100টা কাস্টমার যেটা পাবেন ওইটা কত দিনের মধ্যে পাবেন? ওকে, ওইটা পেলে ওর পরে এই কাস্টমার আপনার সাথে যেটা থাকবে, এই জ্ঞান চার্টটা থাকবে, এই কাস্টমার আমার সাথে যেটা থাকবে 1 বছর অবধি থাকবে। তো মানে আপনাকে ভার্সন 2.0 বার করতে হবে এই 1 বছরের মধ্যে, নালে এই কাস্টমার আপনাকে ছেড়ে আরেক জায়গায় চলে যাবে। কেন কি আপনার একটা কম্পিটিশন তো আসবেই। যদি আপনি ভাবছেন আপনি যেটা করেছেন ওটা কোনো কম্পিটিশন আসবে না, ওটা তো বোকামি, ওটা তো আসবেই আসবে। জি স্যার, অফ কোর্স। হ্যাঁ, তো ওইটাই আপনাকে তো প্রথমে বুঝতে হবে কি আপনার যে প্রোডাক্টটা আপনি বানিয়েছেন ওটা শেলফ লাইফ কি। এই শেলফ লাইফটা আপনাকে আগে বুঝতে হবে। যদি আপনার লাগে এই প্রোডাক্টের শেলফ লাইফ 2 বছর আছে, দেন মাই অ্যাডভাইস টু ইউ ইজ এইটা যেটা আপনারা চিন্তা ভাবনা এখন করছেন এটা এখন করার দরকার নেই, ওটা 1 বছর পরে করা উচিত। যদি আপনি লাগছে কি আপনি যেটা করছেন ওইটার শেলফ লাইফ শুধু 1 বছর আছে আর আপনাকে নতুন জিনিস বার করার জন্য ডেভেলপমেন্ট টাইম আপনার যদি 6 মাস লাগে, তাহলে আমি বলবো কি আপনি 6 মাসের পরে চিন্তা ভাবনা করেন। কেন কি অ্যাকর্ডিং টু মি আপনার যাই কথা বলছেন আই এম গেটিং দ্য ফ্লেভার কি আপনার এক্সিকিউশনের অভাব আছে এখানটা। I would suggest that you should focus on execution at this moment. Execution. So আপনার টার্গেটটা আছে ওই টার্গেটটা অ্যাচিভ করতে হবে। থ্যাংক ইউ ইমতিয়াজ ভাই। আপনার যদি আরো কোনো প্রশ্ন থাকে আপনি আমাদেরকে ইমেল করতে পারেন, আমরা সেটা নিয়ে হয়তো ডিসকাস পরবর্তীতে করতে পারি। সো এই সময় যদি আরো কোনো প্রশ্ন থাকে, আমাদের বেশিক্ষণ বাকি নেই আমাদের সেশন শেষ হতে। সো এখানে অনেকেই আছেন যারা ক্ষুদ্র উদ্যোক্তা কাজ করছেন এবং আজকে আমরা যে বিষয়গুলো ডিসকাস করলাম এই বিষয়গুলোর উপর যদি কারো কোনো প্রশ্ন থাকে কিংবা আপনার যদি কোনো মতামত থাকে সেটা আপনারা শেয়ার করতে পারেন আমাদের সাথে। আমি একটু বাকিদেরও একটু করবো যে একটু কথা বলার জন্য, আপনাদের প্রশ্ন করার জন্য, কারণ আমরা যখন শুনলাম আমরা এটাকে যেহেতু 2 ওয়ে কমিউনিকেশনস বলছি, সো আপনাদের থেকে আমরা একটু শুনতে চাই যে আপনাদের আসলে কেমন লাগলো কিংবা যদি এই বিষয়ে আপনাদের আর কোনো প্রশ্ন থাকে। যে টপিক নিয়ে আজকে আমরা ডিসকাস করলাম যে 13টা বেসিক এর কথা ভাইয়া বললো। কারো কি কোনো প্রশ্ন বা অ্যাড করার কিছু আছে? I saw one question out here. Imran Jahan, which is there. He's talking about starting a startup. Imran Jahan, you have written to me privately. That is why it's not here. Yeah, but can he unmute himself for a minute? Imran Jahan.
I don't think he's here. ওকে, সো যদি কারো প্রশ্ন না থাকে তাহলে হয়তো আমরা আমাদের আজকের সেশনটা এখানেই শেষ করে দেব, যেহেতু আমাদের শাকিলা আপু, কালকেও ক্লাস আছে। জি প্লিজ। আচ্ছা আমি আপনাকে মেসেজও করছিলাম, তো আপনি বলছিলেন যে আপু আপনি মেল করে দিবেন আমাদের কাজগুলো বা হোমওয়ার্ক গুলো যে জি যাই বলা হচ্ছে, তো অবশ্যই মেলটা আপনি কবে করবেন? আমি এটা আপনাদেরকে ভাই আপনাদের হয়তো 3টা ক্লাস শেষে একটা টাস্ক দেওয়া হবে, ওটা আপনাদের জমা দিতে হবে, একটা টাইম লাইন আমি দিয়ে দিব, ওই সময় আপনাদেরকে জমা দিতে হবে। আচ্ছা ঠিক ঠিক আছে। আছে, থ্যাংক ইউ। জাহিদুল হাসান আপনি একটা প্রশ্ন করতে চাচ্ছেন, প্লিজ আপনি খুব প্রিসাইসলি আপনার প্রশ্নটা করুন আনমিউট করে। ওয়েলকাম স্যার। খুব ভালো লাগলো আসলে আপনার এই সসটা, সিক্রেট সস। আমার মনে হয় যে এটা টোটালি একটা ওয়েব বিজনেস স্টার্ট আপের জন্য বা রানিং বিজনেসের জন্য। আমি জানতে চাচ্ছিলাম এখন মার্কেটিং যে চ্যানেলগুলো এখন প্রিন্ট মিডিয়া, পেপার মিডিয়া, তারপরে ডিজিটাল মার্কেটিং, হুইচ ওয়ান ইজ এফেক্টিভ নাওয়াডেজ? এটা অল ডিপেন্ড, যেটা আমি বললাম না, আমি জানি সবরাই, আই মিন 99% অফ দ্য পিপল আজকের তারিখে যাদের সাথে আপনি কথা বলবেন সবাই বলবে ডিজিটাল মিডিয়া ইজ দ্য মোস্ট ইম্পর্টেন্ট প্ল্যাটফর্ম। আজকে অ্যাক্সেস করার জন্য, রিচ করার জন্য ডিজিটাল মিডিয়া ইজ ডেফিনেটলি দ্য মোস্ট এফেক্টিভ থিং। বাট অ্যাওয়ারনেস ক্রিয়েট করা একটা জিনিস, আর মার্কেটিং এন্ড সেল করা হলো আরেকটা পার্ট। আমি আপনাকে আমার উদাহরণটা দিচ্ছি, আমার কেসটা বলছি, তা আপনি যদি আমারটা বুঝলে তাহলে হতে পারে ইউ উইল বি এবল টু অ্যাপ্লাই। তো উজ্জ্বলা যেটা আছে, উজ্জ্বলাতে আমরা উজ্জ্বলা কি করে এইটা আমরা ডিজিটাল মিডিয়াতে ইউজ করি। আমরা ওই প্ল্যাটফর্মে গিয়ে আমরা কমিউনিকেট করি কি উজ্জ্বলা কি করে, বাট ওইটার থেকে কি আমি আমার নিজের মানে যেই উদ্দেশ্যটা নিয়ে আমরা ঢুকেছি ওইটা সার্ভিস করার হয় না। ওটা আই ডোন্ট বিলিভ ওটাতে কিছু কাজ হয়। আমি আমি একটু ট্রেডিশনাল ওয়ে চিন্তা ভাবনা করতে ভালোবাসি, কেন কি আই লাইক টু কিপ থিংস আ লিটল বিট সিম্পল। কেন কি লাইফের মধ্যে অনেক কমপ্লিকেশন আছে, আরো কমপ্লিকেট করার কোনো কারণ নেই। তো আমি কি সবসময় করতে চেষ্টা করি কি, যেটা আমি বললাম না আপনাকে, আই এম আ স্ট্রং বিলিভার অফ কন্ট্যাক্ট। কি কন্ট্যাক্ট যদি আমি অনেস্টলি আর উইথ ফুল এফর্ট আমি করি, I always believe that contact in results in business. Personal touch, personal contact is, according to me, is very, very important. যেই কারণে আজকের তারিখে আমরা আমার আজকে জন্মদিন হয়েছে তো ফেসবুকে আমি 1000টা মেসেজ দেখব, আমার কারো মনে থাকে না। বাট যদি আপনি আমাকে ফোন করেন অথবা আমি আপনাকে ফোন করে আপনার জন্মদিন আমি আপনাকে উইশ করি, আপনার ওটা মনে থাকবে। তো আই এম আ স্ট্রং বিলিভার কি রিটেল বিজনেস, যদি আমি রিটেল বিজনেসে ঢুকছি, যেখানটা আমার রিটেল বিজনেস আমি বললাম না, ইট ইজ অল অ্যাবাউট কাস্টমার, আর আমি কিভাবে ওই এক্সট্রা মাইলটা যেতে পারবো। তো কাস্টমারের সাথে আমার এনগেজমেন্ট কানেক্ট ইজ এক্সট্রিমলি ইম্পর্টেন্ট। যদি আমি আমার অঙ্কটা করে রাখি, আর যেটার মধ্যে আমি দেখি আমার বিজনেসটা চালার জন্য আমাকে 200টা কাস্টমার চাই, আর 200টা কাস্টমার হলে আমার বিজনেস চলবে, অথবা 1000টা কাস্টমার হলে আমার বিজনেস চলবে, আমি কিন্তু আমার ট্রেডিশনাল মার্কেটিং এই যেতে চাইবো। যেই ট্রেডিশনাল মার্কেটিং এর মধ্যে আই উড ইউজ মাই নেটওয়ার্ক, আমার নেটওয়ার্ক, আমার টেলিফোন দিয়ে I would try and reach out to that. That according to me is very, very the starting point. Digital media helps you in awareness. To me, digital media beyond that is very difficult unless and until আমি ওই ধরনের ইনভেস্টমেন্ট করি ডিজিটাল মিডিয়াতে। আজকের তারিখে সবরাই ডিজিটাল মিডিয়াতে আছে, আর যখন এক জায়গায় অনেকজনরা থাকে ওখানটা সুযোগও কমে যায়। তো আমি ওখানটাই থাকতে চাইবো যেখানে সুযোগ বেশি থাকবে আর যেখানে লোকজন বেশি থাকবে না। আমি যেটা আমি আপনাকে বলেছিলাম, আমি একটা এক্সাম্পল দিয়েছিলাম না, আমাদের কাছে যদি 10,000 টাকা থাকে, আমরা সবাই ভাবি স্টক মার্কেটের টাকা দিয়ে আমরাও টাকা কামিয়ে ফেলি, আর আমরা স্টক মার্কেটে তখনই দেখি যখন স্টক মার্কেটটা উপরে যাচ্ছে। বোকারা তখনই থাকে, ওই সব বোকারা তখন ঢোকে স্টক মার্কেটে যখন স্টক মার্কেটটা উপরে যায়। আমি যখন স্টক মার্কেট উপরে যাচ্ছে, আমার কাছে যদি 10টা শেয়ার থাকে আমি বিক্রি করে বেরিয়ে পড়বো। যখন এটা পড়ে নষ্ট হয়ে যাচ্ছে তখন আমি গিয়ে আমার টাকাগুলো ঢুকাবো, কেন কি এটা আবার উপরে তো যাবেই। তো মার্কেটিং এও
যেখানটা সবরা মার্কেটিং করছে ওখানে আমি যাব না, আমি ওখানে যাব যেখানটা থেকে লোকজন মার্কেটিং করছেন। দ্যাট ইজ Thank you. মাই অ্যাডভাইস টু ইউ, দ্যাট ইজ Thank মাই you. অ্যাডভাইস। থ্যাংক ইউ ভাইয়া। যদি আর কারোর কোনো প্রশ্ন না থাকে, রাফিকুল আলম একটা প্রশ্ন করেছেন যে মোস্টলি যে আগে যে প্রশ্নটা ছিল সেটা নিয়ে, যে অনলাইন মার্কেটিং এর ক্ষেত্রে বুস্টিং কি ধরনের সহযোগিতা করতে পারে। সো ইয়া, হি টোল্ড হিজ কমেন্ট। সো থ্যাংক ইউ। আমার মনে হয় যদি আর কারো কোনো প্রশ্ন না থাকে তাহলে আমরা আমাদের আজকের সেশনটা এখানে শেষ করব। আপনাদের ক্লাসের রেকর্ডিংটা আপনারা হচ্ছে যে 3 দিন 23 তারিখের পরে আপনাদের 3টা ক্লাসের রেকর্ডিং আপনারা একসাথে পাবেন এবং ক্লাসের প্রেজেন্টেশন গুলো আপনাদের শেয়ার করে দেওয়া হবে। হালিমি, আপনার যদি কোনো প্রশ্ন থাকে। আমার একটা কোশ্চেন ছিল স্যার, ধন্যবাদ আপনার ক্লাসের জন্য। স্যার বেসিক্যালি আমরা হচ্ছে যে আমরা একটা প্রোডাক্ট নিয়ে কাজ করতেছি, মানে আমাদের নিজস্ব একটা ব্র্যান্ডের একটা প্রোডাক্ট আছে, আমরা কয়েকটা মশলা, তেল এরকম জাতীয় প্রোডাক্ট। তো আমরা এটা আসলে ফার্স্টলি ঢাকার বাইরে হচ্ছে যে বিভিন্ন জায়গায় ডিলারশিপের মাধ্যমে সেল করছি। এখন আমি যে ঢাকায় এটা একটু জনপ্রিয় করতে চাচ্ছি, যেহেতু আমাদের এরকম অনেক কম্পিটিটর আছে, অনেক ব্র্যান্ডেড কম্পিটিটর আছে। তো আমরা ছোটখাটো ভাবে একটু অনলাইন গ্রুপ এইগুলা থেকে হচ্ছে যে একটু আমি কাস্টমার আনার ট্রাই করতেছি। তো আমরা যদি একটা ব্র্যান্ড ভ্যালু ক্রিয়েট করতে চাই, তাহলে মোটামুটি ঢাকার মতো একটা এলাকায় মোটামুটি কতদিন আমরা যদি বিভিন্ন অনলাইন এবং অফলাইনের মধ্যে ট্রাই করি, নেটওয়ার্কের মাধ্যমে ব্র্যান্ডিং ভ্যালু তৈরি করার ট্রাই করি, তাহলে স্যার কেমন সময় লাগতে পারে আমাদের? একটু স্যার যদি I wish লাইফ এত সিম্পল হতো কি আমরা টাইম লাইনে করে ফেলতে পারতাম, বাট আমি আপনাকে শুধু একটাই অ্যাডভাইস দেব কি especially in product business and food business, and Dhaka is a very difficult market. আমি সবসময় অ্যাডভাইস দিই, আর আপনারা ওটাই করেছেন, আমি সবসময় আমার ক্লায়েন্টগুলোকে এটাই অ্যাডভাইস দিই কি প্রোডাক্ট যখন লঞ্চ করছেন তখন লঞ্চ করবে ঢাকার বাইরে লঞ্চ করে তারপরে ঢাকার মধ্যে ঢুকবে। ইফ দিস ইজ হোয়াট ইউ হ্যাভ ডান, ইট ইজ দ্য রাইট থিং which you have done. That is my advice. ঢাকাতে I would request you to do one thing. There is something which is called prototype and scale. Prototype and scale মানে আপনি দুইটা সিমিলার লোকেশন নেন ঢাকার মধ্যে, সাপোজ দুইটা গলি নিলে এলাকা টাইপের, মানে যেটার মধ্যে প্রোফাইলটা আপনি আগের থেকে জেনে গেলেন, আর ওখানটা আপনি ওই দুইটা জায়গায় প্রোডাক্টটা লঞ্চ করে আপনি রিডিংটা নেন কি ফিডব্যাকটা আসছে। পুরো ঢাকার মধ্যে কখনো ঢুকবে না, প্রথমে আগে একটা এলাকায় ঢুকে ওখানটা প্রোটোটাইপ করেন, ওখানটা থেকে যা যা লার্নিং আছে নিয়ে নেন। ওই লার্নিং যদি সাকসেসফুল ওখানটা হয়ে যায় মানে আপনি শিওর হতে পারেন কি আপনি পুরো ঢাকাতে গেলে আপনারটা সাকসেসফুল হবেই হবে। বাট আদারওয়াইজ ওই কস্ট অফ লার্নিং যেটা থাকবে ওটা কম থাকবে, আর আপনার যদি লসও হয় আপনার বেশি ক্ষতি হবে না। তো মাই রিকোয়েস্ট উড বি ডু আ প্রোটোটাইপ, একটা ছোট জায়গায় প্রোটোটাইপ করে ওটা লার্নিংস নেন, কোনটা ভালো হয়েছে কোনটা খারাপ হয়েছে, ওই খারাপটাকে আবার টুইক করে আমি যে সেকেন্ড পার্টটা বলেছিলাম ওখানটা আবার রেপ্লিকেট করে দেখেন কি এখন ওইটা করার পরে ওই জিনিসটা প্রবলেমটা সলভ হয়েছে কিনা। যদি ওটা প্রবলেমটা সলভ হয়ে যায় ওই এলাকায়, আমি দুইটাই একই টাইপের এলাকা বলছি, বোথ আর সেম, এক জায়গায় অ্যাপ্লাই করবেন, দেখবেন ওখানটার মধ্যে কোনটা কাজ করছে কাজ করেনি, যেটা কাজ করেনি ওটা আবার কারেক্ট করেন, প্রাইস হলো প্যাকেজিং হলো যাই হলো করে আপনি ওই সেম জিনিসটা আরেকটা এলাকায় অ্যাপ্লাই করে দেখেন কি এখন ওটা চলছে কি চলছে না। যদি চলছে হচ্ছে then you scale up, otherwise don't scale up, because there is a huge competition in food, there is a massive competition in food. জি স্যার, আমরা স্যার এরকম পুরো ঢাকাকে না ই করে আমরা মিরপুর, আমরা একটা এলাকাকে ধরেই আসলে শুরু করেছি যে মিরপুর এলাকাকে টার্গেট করে করতেছি, যেহেতু আমাদের ফ্যাক্টরিটা ওইদিকে। তো বাট মিরপুরের মধ্যে ভেঙে নেন, মিরপুরটাকে ভেঙে ছোট একটা পার্টে প্লিজ ট্রাই করো। আচ্ছা স্যার, দ্যাটস মাই অ্যাডভাইস। থ্যাংক ইউ স্যার। ওকে, সো থ্যাংক ইউ হালিমি। ধন্যবাদ সবাইকে। আমাদের আজকের সেশন আমরা এখানে শেষ করছি।